মাটিতে পড়ে আছে আমিন মিয়া, কপাল কেটে রক্ত পড়ছে তার। তার সামনে দাঁড়িয়ে আছে রকি। রাগে রকির চোখ মুখ লাল হয়ে আছে। আমিন মিয়া মাটিতে পড়ে থাকার কারণ রকি। আমিন মিয়া একজন বুট পলিশওয়ালা, যাদেরকে সবাই মুচি বলে ডাকে। একটু আগে রকি আমিন মিয়ার কাছে নিজের বুট পালিশ করার জন্য এসেছিল। আমিন মিয়ার চোখে একটু কম দেখার কারণে কালো জুতোটাকে ব্রাউন রং করে দেয়। এত সময় রকি মোবাইলের কথা বলার কারণে খেয়াল করেনি, কিন্তু যখন আমিন মিয়া বলে স্যার হয়ে গেছে, তখনই রকি নিজের জুতোর দিকে তাকায়। নিজের এত দামি জুতো এই অবস্থা দেখে রকি আমিন মিয়ার বুকে লাথি মারে। হুট করে রকি লাথি দেওয়ায় আমিন মিয়া পিছনে পড়ে যায়। রাস্তার পাশে একটা পাথরে গিয়ে তার কপাল লাগে, সাথে সাথে কপাল ফেটে রক্ত পড়তে থাকে। রকি রাগী কণ্ঠে দাঁত কিরমির করতে করতে বলে, ছোট লোকের বাচ্চা, তুই আমার এত দামি জুতাটা নষ্ট করে দিলি। এই জুতোর দাম জানিস তুই? তোর মতো ফকিনির পুরো পরিবার সারা জীবন জুতা পালিশ করলেও আমার এই জুতার দাম হবে না। এক্ষুনি আমার জুতা ঠিক কর, নয়তো এখন তোর শুধু কপাল ফেটেছে, এরপর তোর নাক মুখ থেকে রক্ত পড়া শুরু হবে। আমিন মিয়া তাড়াহুড়ো করে উঠে বসে, ভয়ে ভয়ে বলেন, আমি এখনই ঠিক কইরা দিতেছি স্যার। আসলে চোখে ঠিক কইরা দেখতে পাই না তো, তাই আপনার কালা জুতারে আমি অন্য রঙের দেখছিলাম। কুত্তার বাচ্চা, ঠিকমতো চোখে দেখতে না পেলে জুতা পালিশ করতে কেন এসেছিস? রাস্তা গিয়ে ভিক্ষা করতে পারিস না? রকির কথা শুনে আমিন মিয়া মাথা নিচু করে ফেলে। রকি আমিন মিয়ার বুট পলিশের বক্সের ওপর পা রেখে বলেন, 5 মিনিট সময় দিলাম তোকে, এর মধ্যে আমার জুতো ঠিক কর, নয়তো তোর এমন অবস্থা করব এরপর আর কখনো ঘর থেকে বের হতে পারবি না। আমি অহনই ঠিক করে দিতেছি স্যার। বলেই আমিন মিয়া যখনই রকির পায়ে হাত দিতে যাবে, তখনই কেউ আমিন মিয়ার হাত থেকে বুট পলিশের ব্রাশ নিয়ে নেয়। আমিন মিয়া আর রকি দুজনেই পাশে তাকায়। তাকিয়ে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে, কালো গায়ের রং, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, পায়ে একজন আর নর্মাল স্যান্ডেল, চোখে সাদা ফ্রেমের চশমা। আমিন মিয়া যুবকটাকে চিনতে একটুকু কষ্ট হয়নি। এটা তার একমাত্র ছেলে আকাশ। রকি আকাশের দিকে রাগী লুককে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, এই ব্ল্যাক প্যান্থার, তোর সাহস তো কম না? তুই জানিস তুই কার কাছে বাধা দিয়েছিস? তোর হাতে 3 সেকেন্ড সময় আছে, এর মধ্যে যদি তুই বুট পালিশের ব্রাশটা ওর হাতে না দিস, তাহলে আমি তোর কি করব তুই ভাবতেও পারবি না। আকাশ বাজান, এটা আমার হাতে দিয়া দে। তুই এখানে কেন আইসস? সেই ব্ল্যাক প্যান্থারের নাম আকাশ, ওকে দেখে তো তোর নাম কালু রাখার প্রয়োজন ছিল। এই মুসি, তুই চিনিস এই ছেলেকে? স্যার, ও আমার পোলা। তোর ছেলেকে বল আমার জুতো ব্রাশ করে দিতে। ও যখন আমার কাছে বাধা দিয়েছে, তখন এই কাজটা তুই নয়, তোর ছেলেকেই করতে হবে। স্যার, আমার পোলা কখনো এসব করে নাই, ওই সব পারবো না স্যার। আমি আপনার জুতা পালিশ কইরা দিতেছি। আমি যখন বলেছি তোর ছেলে করবে, তখন তোর ছেলেকেই করতে হবে। এই মুসির বাচ্চা, আমার দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি আমার জুতা পালিশ করে দে। আব্বাস, তুমি উঠো, পালিশ করে দিচ্ছি। এইসব তুই কি কইতাছস বাজান? তুই কখনো এই কাম করস নাই, তুই এসব পারবি না বাজান। তুই এই হানতেনে চইলা যা। তুমি যে কাজ করতে পারো না, আমি কেন সে কাজ করতে পারবো না আব্বা? আমি পারবো করতে, তুমি উঠো। এই তোদের বাপ পেটার আলগা পিরিত শেষ হলে এখন আমার জুতা পালিশ করে দে, আমার অফিসের জন্য লেট হচ্ছে। আমি এখনই করে দিচ্ছি স্যার। বলেই আকাশ ওর বাবাকে ধরে তোলে। কিছু সময় আমিন মিয়ার মাথার দিকে তাকিয়ে থাকে, এরপর বসে রকির জুতো পালিশ করে দেয়। জুতো পালিশ করা হয়ে গেলে আকাশ বলে, হয়ে গেছে স্যার। রকি কিছু সময় নিজের জুতোর দিকে তাকিয়ে থাকে, এরপর পকেট থেকে ওয়ালেট বের করে 100 টাকার একটা নোট আকাশের মুখে ছুঁড়ে মেরে বলে, জুতো পালিশ করার জন্য যত টাকা হয়েছে সেটা রেখে দে, আর বাকি টাকা দিয়ে তোর বাপকে মেডিসিন খাইয়ে দিস। বলে রকি উল্টো দিকে ঘুরে হাঁটতে থাকে। হঠাৎ নিজের হাতে টান অনুভব করে, পিছনে তাকিয়ে দেখে আকাশ তার হাতকে ধরে রেখেছে। রকি রাগী মাথায় আকাশের গালে থাপ্পড় দেয়, আকাশ মাটিতে পড়ে যায়। আমিন মিয়া দৌড়ে এসে ছেলেকে ধরে তোলে। রকি রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই তোর ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করেছিস?
ইচ্ছে তো করছে এখন তোকে মেরে এখানে রক্তাক্ত করে রেখে যাই। টাকার অনেক গরম দেখছি তোর। আকাশের মুখে তুই শব্দ শুনে রকির রাগ আরও বেড়ে যায়। আকাশের কাছে এসে আকাশের শার্টের কলার টেনে ধরে গম্ভীর কণ্ঠে বলে, তোর মতো 2 টাকা ছেলে আমাকে তুই করে বলছিস? তুই জানিস আমি চাইলে তোর কি করতে পারি? আকাশ রকির হাত ধরে নিজের কলার থেকে রকির হাত ছাড়ায়। রকির হাত শক্ত করে চেপে ধরে মুচকে ধরে। রকি ব্যথায় কুঁকড়ে ওঠে। আকাশ শান্ত কণ্ঠে বলে, এখন যেমন তোর কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার আব্বার। তুই আমার আব্বুর বুকে লাথি মেরেছিস, তার কপাল ফেটে রক্ত পড়ছে তোর জন্য। আমি তোর জুতা পলিশ করে দিয়েছি। টাকাটা তোর আমার হাতে দেওয়া প্রয়োজন ছিল। তুই আমাকে ভিক্ষা দিসনি যে আমার মুখে ছুঁড়ে মারবি। আমি কাজ করেছি, সেই কাজের মজুরি দিয়েছিস তুই। টাকাটা হাতে নিয়ে আমার হাতে দে, নয়তো আর একটু জোরে চাপ দিলে সারা জীবনের জন্য তোর হাত ভেঙে যাবে। ছোট লোকের বাচ্চা, আমার হাত ছাড় বলছি। এর ফল কি হতে পারে তোর ধারণাও নেই। তোর একটা হাত আমার উপর নির্ভর করছে, ভালো থাকবে না ভেঙে যাবে। তাই বেশি কথা না বলে আমি যেটা বলছি চুপচাপ সেটা কর, নয়তো আমি যেটা বলছি সেটা করে এখন দেখাবো। বলে আকাশ রকিকে টান দিয়ে বুট পালিশের বক্সের সামনে ফেলে দেয়। আশেপাশে মানুষ তাকিয়ে আছে রকির দিকে। রকির আশেপাশে তাকিয়ে টাকাটা হাতে তুলে নেয়। এরপর আকাশের হাতে টাকাটা দিয়ে বলে, তুই কার গায়ে হাত তুলেছিস তুই জানিস না? এর ফল কি হতে পারে ধারণাও করতে পারিস না। রেডি থাকিস, খুব তাড়াতাড়ি এর উপযুক্ত শাস্তি পেয়ে যাবি। তুই কি করতে পারিস করে নিস। তুই নিশ্চয়ই কোনো বড়লোক বাপের বিগড়ে যাওয়ার ছেলে, তাই বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুই জানিস না। তোকে আর বেশি কিছু বললাম না। যদি আমি আমার রূপে ফিরে আসি, তাহলে তুই যে পা দিয়ে আমার আব্বুর বুকে লাথি মেরেছিস সেই পা আমি ভেঙে তোর হাতে ধরিয়ে দিতাম। রকি রাগে কটমট করতে করতে চলে যায়। আকাশ আমিন মিয়ার কাছে গিয়ে তাকে ধরে বলে, এখন আর তোমাকে কাজ করতে হবে না আব্বা, তুমি আমার সাথে হাসপাতালে চলো। সামান্য একটু হানি কাটছে বাজান, এর জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবো না। ডাক্তারের কাছে যেতে হবে, কতটা কেটেছে সেটা আমি দেখেছি। তুমি দেখছো না? কোনো কথা না বলে তুমি আমার সাথে চলো তো। আকাশ জোর করে তার আব্বুকে হাসপাতালে নিয়ে আসে। ডক্টর আকাশকে দেখে দৌড়ে আকাশের কাছে আসে। আকাশের কাছে এসে বলে, আরে স্যার, আপনি এখানে? উনি কে? আর এতটা কাটলো কি করে ওনার কপাল? প্লিজ ডক্টর, দয়া করে আমাকে স্যার বলবেন না। আর পড়ে গিয়ে কপালটা কেটে গেছে আমার আব্বার। আপনি একটু মেডিসিন দিয়ে দিন, আর যদি ড্রেসিং করতে হয় সেটাও করুন। আপনাকে স্যার বলবো না কেন? আচ্ছা, আমি দেখছি। আঙ্কেল, আপনি আমার সাথে আসুন। একটা কালো ছেলেকে ডক্টর স্যার বলছে। কি এ হতে পারে? তার কারণ আকাশকে, যার জন্য একজন এমবিবিএস ডক্টর আকাশকে স্যার বলে ডাকলো। সব কিছু জানতে পারবেন, আমাদের সাথেই থাকুন। আমিন মিয়া ডক্টরের সাথে কেবিনে চলে আসে। ডক্টর আমিন মিয়ার কপালে ড্রেসিং করছে। পাশে আকাশ দাঁড়িয়ে আছে। এই ফাঁকে আমাদের গল্পের নায়কের সাথে একটু পরিচয় হয়নি। আমাদের গল্পের নায়ক আকাশ মিয়া, মুচি আমিন মিয়ার একমাত্র ছেলে। আকাশের গায়ের রং বেশ অনেকটাই কালো, যার জন্য ছোট থেকে তাকে কম অপমানিত হতে হয়নি। আকাশ বাসার সব কিছু মুখ বুজে সহ্য করে সব সময়। আকাশের আম্মু মনোয়ারা বেগম, আর একটু আগে রকি নামে যে ছেলেটা এত কিছু করলো, এই শহরের টপ বিজনেসম্যান রবিন মির্জার একমাত্র ছেলে। বাপের টাকায় সব সময় ফুটানি করে বেড়ায়। রকির পিছনে আবার অনেক মেয়েরাই ঘোরে। তার একটাই কারণ, রকির বাবার কোটি কোটি টাকা। আর এই সুযোগ নিয়েই রকি সে মেয়েদের সাথে সদ্ব্যবহার করে। বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে জানতে পেরে যাবেন। এবার আমরা গল্পে ফিরি। আমিন মিয়া ড্রেসিং করা হয়ে গেলে ডক্টর ব্যান্ডেজ করে দেয়, আর সাথে কিছু মেডিসিন লিখে দেয়। আমি আপনার আব্বুর ভালো করে ড্রেসিং করে দিয়েছি। এখানে কিছু মেডিসিন লিখে দিয়েছি, নিচে ফার্মেসি থেকে নিয়ে নেবেন। আর সপ্তাহখানিকের মতো ওনাকে বেড রেস্ট রাখবেন। কপালটাই কেটেছে অল্প, কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে অনেকটাই। হালকা জ্বর আসতে পারে, তবে চিন্তা করার কিছু নেই। আমি যে মেডিসিন লিখে দিয়েছি এগুলো ঠিকমতো নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের হাসপাতালে কোনো চোখের ডাক্তার আছে? স্যার,
আছে, আমার খুব ভালো বন্ধু ডক্টর সালওয়ান। আসলে আব্বার চোখটা একটু সমস্যা, ভালো করে সব কিছু দেখতে পারে না। তো আপনি যদি একটু আপনার বন্ধুর সাথে কথা বলে ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক উপকার হতো আর কি। নো প্রবলেম স্যার, আপনি আপনার আব্বুকে নিয়ে কাল সকাল 10টায় চলে আসুন। আমি ডক্টর সালওয়ানের কাছে কথা বলে রাখবো। ঠিক আছে, আজকে তাহলে উঠি, কাল সকাল 10টায় আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আমি যে ডক্টর সালওয়ানকে কল করে সব কিছু বলে রাখবো। আপনি আপনার আব্বুকে নিয়ে কাল চলে আসুন। আকাশ ডক্টরকে ধন্যবাদ বলে। এরপর আমিন মিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। হাসপাতাল থেকে বের হতেই আমিন মিয়া বলে, চোখের অপারেশন করানোর লাইগা কতগুলা টাকা লাগবে তুই জানোস? এতগুলান টাকা তুই কই পাইবি? টাকার চিন্তা তোমার করতে হবে না আব্বা, আল্লাহ ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবে। আমি একজন সামান্য মুচি, আর তুই সারাদিন বেকার ঘুইরা বেড়াস। চাকরির লাইগা তো কম চেষ্টা করতেছস না, তুই তো কোনো কাজও করস না, তাহলে এতগুলো টাকা আইব কেউ নে? তোমাকে চিন্তা করতে হবে না আব্বা, ডক্টর তোমাকে রেস্টে থাকতে বলেছে। তুমি এখন থেকে কোনো কাজ করবে না আর। এখন বাসায় গিয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ো, আর কাল সকাল 10টায় আমার সাথে হসপিটালে আসবে। এইটা না হয় বুঝলাম, কিন্তু ওই ডাক্তার সাহেব তোরে ছাড় কইতা ছিল কেন? সেটা আমি কি করে বলবো আব্বা, হয়তো ওনাদের এখানকার নিয়ম এটা, সবাই হয়তো স্যার বলেই ডাকে। তুই কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতেছস বাজান? তোমার থেকে আমি কি লুকাবো আব্বা, আমি তো তোমার আব্বা, আর তোমার সাথে আমি সব কথাই বলি। এখন আর কথা বলতে হবে না, রিক্সা ডাকছি, বাসায় যাব। তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার ওষুধগুলো নিয়ে আসছি। আমিন মিয়া মাথা নাড়ে। আকাশ একটা ফার্মেসিতে চলে আসে। এরপর ফার্মাসিস্টের লোককে প্রেসক্রিপশন দেখায়। ফার্মাসিস্ট লোকের প্রেসক্রিপশন দেখে মেডিসিন দিয়ে বলে, 2000 টাকা হয়েছে। আকাশ পকেট থেকে ওয়ালেট বের করে টাকা দেয়। এরপর লোকটাকে ধন্যবাদ বলে আমিন মিয়ার কাছে চলে আসে। একটা রিক্সা ডেকে দুজনে উঠে পড়ে। এই যে নবাবের বেটি, কয়টা বাজে? উঠতে হবে না? আজ সারাটা দিন তুই ঘুমালি, এখন বাজে 11টা। ভার্সিটি বন্ধ করলি আজকের জন্য? সারা রাত কি করিস তুই? ঘুমাস না যে? এত বেলা অবধি ঘুমাস? বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে যাবি তখন ভোরবেলা উঠতে হবে না? আম্মু, বিরক্ত করো না তো। আমি ভোরবেলা কখনো উঠবই না। যার সাথে আমার বিয়ে হবে তাকে আগের থেকেই বলে নেব, সব কিছু সে করে আমাকে খাওয়াবে। আমি রানীর মতো শুধু খাবো আর ঘুমাবো। এসব শুধু সিনেমাতে মানায়, হ্যাঁ, বাস্তব জীবনে নয়। এভাবে আর কতদিন চলবে বলো তো? এবার তো নিজেকে একটু বদলা। আমি তো যেমন আছে তেমনই ভালো আম্মু। এতে কেউ খুশি হোক কিংবা আমার সাথে রেগে থাক, আমি নিজের এই অভ্যাস কখনো বদলাবো না। যদি কেউ বোঝে তো বুঝলো, আমি তো এটাই বলবো, আমি এই বাড়ির শাহজাদি, নিজের মনের মালিক। খুশি হলে হও, নয়তো মেজাজ দেখাও। আমার এই কথার জন্য 1000 কথা জলে যাক, আমি যেমন আছি তেমনই থাকবো। আমার মেহেদি কিংবা সানাইয়ের এত শখ নেই। আমার জন্য আমার এই ঘরে তো অনেক ভালো। শুনে থাকলে মনে রেখো মেরি আম্মু, মনে হয় না এর থেকে অন্য কিছুর জন্য আমি হব রাজি। সারা জীবন তো আর এখানে থাকতে পারবে না, একদিন না একদিন তো তোকে বিয়ে দিতেই হবে। তখন তো তোকে এই বাড়ি থেকে যেতেই হবে। এইটাই যে এই সমাজের রীতি, সে অনেক যুগ আগে থেকেই চলে আসছে এসব। মনোয়ারা বেগমের কথা শুনে মেঘলা কম্বল মুখের ওপর থেকে সরায়। এত সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল মেঘলা, আর কম্বলের ভেতর থেকেই কথা বলছিল। কিন্তু মনোয়ারা রহমানের এই কথা শুনে মুখের ওপর থেকে কম্বল সরিয়ে বলে, এসব উল্টোপাল্টা কথা আমি মানি না আম্মু। ছোট থেকে যাদের কাছে বড় হলাম তাদেরকে ছেড়ে অন্য কোথাও গিয়ে কেন থাকবো আমি? যদি কেউ আমাকে বিয়ে করে ঘর জামাই থাকতে রাজি হয় তবে আমি তাকেই বিয়ে করব, বুঝলে? মাই ডিয়ার সুইট কিউট আম্মু। তোর যত সব উটপাটাং কথা, অনেক বেলা হয়ে গেছে, এবার ঘুম থেকে ওঠ। তুমি যাও তো আম্মু, আমি আর একটু পরে উঠছি। পরে উঠছি বলতে বলতে 1 ঘন্টা পার করে দিলি। তোর মোবাইল বাজছে, দেখ কে কল করছে। মনোয়ারা রহমানের কথা শুনে মেঘলা মোবাইল হাতে নেয়। মোবাইল হাতে নিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড মিলি কল করেছে। মনোয়ারা রহমান চলে যায় মেঘলার রুম থেকে।
মেঘলা কল রিসিভ করতেই ওপাশ থেকে মিলি বলে, কিরে পেতনি, এখনো ঘুমোচ্ছিস? আজকে কলেজে আসবি না তুই? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে পেতনি বলতে পারলি? আমি কত কিউট দেখতে তুই জানিস না? পেতনি তো হলে গিয়ে তুই। আর রোজ রোজ কলেজে যেতে ভালো লাগে না আমার। কলেজটা একদিন আমাদের কাছে আসতে পারে না? তুই সত্যি একটা মাথা মোটা রে। কলেজ কি কখনো তোর কাছে যাবে? ছোট বাচ্চাদের মতো কথা বলিস বলতো। তুই আমাকে বলছিস ছোট বাচ্চা? আমার নাকি বিয়ের বয়স হয়ে গেছে। কোনটা বিশ্বাস করবে বলতো? বান্ধবী, আমি মাফ চাই তোর কাছে। আমাকে তোকে কল করায় ভুল হয়েছে। আমি তোকে জিজ্ঞেস করলাম কলেজ আসবি কিনা, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। শুভম স্যার আসছে কলেজে? এই তো লজ্জা করে না স্টুডেন্ট হয়ে স্যারের উপর ক্রাশ খাস? কোথাও লেখা আছে নাকি স্যারের উপর ক্রাশ খাওয়া যাবে না? স্যাররা যখন ছাত্রের উপর ক্রাশ খায় তখন তো সমস্যা হয় না। আর আমি ক্রাশ খেলে দোষ, তাই না? বোন আমার, ভুল হয়ে গেছে। তুই স্যারের উপর ক্রাশ খা, নয়তো স্যারের বাপের উপর। আমার তাতে কোনো সমস্যা নেই। কলেজে আসলে আয়, না আসলে নাই। তুই আমার বান্ধবী হয়ে আমাকে এসব বলতে পারিস? স্যারের বাপ তো আমার বাপেরও বড় হবে। আমি কেন স্যারের বাপের উপর ক্রাশ খেতে যাব? তুই আমার বান্ধবী, আমার সাথে শত্রুর মতো ব্যবহার করছিস। কোন পাগলে যে আমাকে পেয়েছিল, তোকে কল করলাম এখন আমি। তুই এখন আমাকে পাগল করে ছেড়ে দিবি। তোর ক্রাশ চলে আসছে, তাড়াতাড়ি আয়। বান্দর ছেমড়ি, এই কথাটাকে কইতে পারলি না? শুধু শুধু কথা পেঁচাস। বলে মেঘলা কল কেটে দেয়। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে মিলির কথা শুনে দিশা, মেধা আর তন্ময় বসে বসে হাসতে থাকে। সবাইকে হাসতে দেখে মিলি রাগী কণ্ঠে বলে, শুধু শুধু বোকার মতো হ্যাঁ হ্যাঁ করছিস কেন রে তোরা? আমরা বোকার মতো হাসছি। মেঘলা দিল তো তোকে সকাল সকাল বোকা বানিয়ে। এই মেয়েটা কখনো শুধরাবে না। স্যারের উপর ক্রাশ খেয়ে বসে আছে। স্যার যদি এসব কথা শোনে তাহলে ওর যে কী অবস্থা হবে না। স্যার দেখতে তো কম না, ক্রাশ না খেয়ে কি করবে বলতো? আর তাছাড়াও স্যার শুনলে আমার মনে হয় না মেঘলাকে কোনো কিছু বলবে বলে। সে নিজেও লাফিয়ে পড়বে মেঘলার উপর। দেখিস, আমাদের মেঘলা কি দেখতে কম সুন্দর নাকি? আমাদের কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে মেঘলা। কত ছেলে ওর পেছনে ঘুরে, দেখিস না? হ্যাঁ, মেঘলা আমাদের কলেজের সবচেয়ে সুন্দর মেয়েটা, সত্যি কথা। তাই বলে স্যারের সাথে লাইন মারার চেষ্টা করবে? কি করবে বেচারি? বেচারির চেয়ে কোনো ছেলেকেই পছন্দ হয় না, একমাত্র স্যারকে ছাড়া। তাহা যা বলেছিস। এই যে এত বাছাবাছি করছে না, দেখবি ওর কপালে একটা কালো ছেলে জুটবে। যত সুন্দর মেয়েরা আছে না, তাদের বর কালোই হয়। আমি তো 100% শিওর মেঘলার বড় কালো হবে। কত সুন্দর আর হ্যান্ডসাম ছেলেরা মেঘলাকে প্রপোজ করে, তাতে মেঘলা রাজি হয় না, আর একটা কালো ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? তুই এটা ভাবছিস কি করে? যেভাবে মেধা তোর প্রেমে পড়েছে সেভাবেই পড়বে। তুই কি নিজেকে সুন্দর ভাবিস নাকি? দিশা, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু বললে কিন্তু ভালো হবে না। আমার বয়ফ্রেন্ড তোদের বয়ফ্রেন্ডের থেকে অনেক সুন্দর। তোর বাসা তাহলে বলে দিই যে তুই তন্ময়ের সাথে প্রেম করছিস। তোকে বাসা থেকে বের করে দেবে, লাথি মেরে ঘর থেকে বের করবে। আচ্ছা, তোরা আমাদের বন্ধু হয়ে আমাদের বাস কেন দিতে চাচ্ছিস? তোরা তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আমরা কি কাউকে কিছু বলিছি নাকি? কাউকে কিছু বললে লাথি খাবি না তুই আমার কাছে? আমরা সবাই রিলেশনে আছি, শুধু মেঘলা ছাড়া। ওর কপালে কোনো ছেলে জুটবে না, কোনো ছেলেকে ওর পছন্দ হয় না। ওর কপালে হয় কোনো কালো ছেলে, নয়তো বুড়ো কাকা জুটবে। বলে সবাই একসাথে হাসতে থাকে। এদিকে আমিন মিয়া ছেলেকে নিয়ে বাসায় চলে আসে। ছোট একটা বনের তৈরি ঘর, ছোট ছোট 2টা রুম, মাটিতে বিছানা করা। আমিন মিয়া ছেলেকে বসিয়ে দেয় একটা চেয়ারে। এরপর একটা মোড়া টেনে নিয়ে গিয়ে বসে ছেলের সামনে। শান্ত কণ্ঠে ছেলেকে বলে, তুই কেন আবার মারামারি করতে গেলি বাজান? ওরা বড়লোক মানুষ, এখন যদি ওরা উল্টাপাল্টা কিছু করে তোর সাথে। ওরা বড়লোক বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি আব্বা? তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। কি হয় না হয় সেটা আমি পরে দেখে নেব। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ডাক্তার তোমাকে ওষুধ দিচ্ছে, সেগুলো তো খেতে হবে, তাই না? আচ্ছা বাজান, তোরে একটা কথা জিজ্ঞেস করি। তার জন্য কি তোমার আমার কাছে পারমিশন নিতে হবে আব্বা? তুমি কি বলবে বলো। তুই আমারে কথা দে,
তুই আর কখনো কারোর লগে মারামারি করবি না? ঠিক আছে আব্বা, করব না। আর এখন থেকে তোমাকে আমি মুচির কাজ করতে দেব না। কাম না করলে টাকা আইব কই থেকে বাজান? আর টাকা ছাড়া খাওয়ানোর ব্যবস্থা হবে কেমনে? সব কিছুর ব্যবস্থা হবে। আমি এখন বড় হয়েছি না, কোনো না কোনো কাজ ঠিক হয়ে যাবে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর তোমাকে আবার বের হতে হবে। আমিন মিয়া আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। আকাশ গিয়ে একটা প্লেটে করে খাবার নিয়ে আসে। এরপর নিজ হাতে আমিন মিয়াকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে মেডিসিন খাইয়ে দিয়ে আমিন মিয়াকে বলে, আমি না আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হবে না, চুপচাপ ঘরে শুয়ে থাকবে। মনে থাকবে তো আমার কথা আব্বা? আকাশ ঠিক আছে বলে তার আব্বুকে কপালে চুমু দেয়। এরপর ঘর থেকে বের হয়ে হাঁটতে থাকে। এইদিকে মেঘলা ক্লাসে বসে আছে। মেঘলার ক্লাস টিচার শুভম ক্লাস করে যাচ্ছে, কিন্তু মেঘলা সেই দিকে কোনো খেয়ালই নেই। মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভমের দিকে। দিশা, মিলি, মেধা আর তন্ময় তাকিয়ে আছে মেঘলার দিকে। দিশা মিলির কানের কাছে এসে ফিসফিস করে বলে, ওকে দেখে তো মনে হচ্ছে ও স্যারকে পারলে আজ গিলেই খাবে। কিভাবে তাকিয়ে আছে দেখ। তুই বলার আগে আমি দেখেছি ওকে নিয়ে, কি যে বলবো ও বুঝতে পারছি না। স্যার যদি একবার টের পায় তাহলে ওর সাথে সাথে আমাদেরকে কলেজ থেকে বের করে দেবে। এই, তোরা এত কথা বলছিস কেন? হ্যাঁ, স্যার কত সুন্দর করে পড়াচ্ছে সেগুলো বোঝ না? তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ভালো করে বুঝেছিস স্যার কি পড়াচ্ছে। তুই তো শুধু স্যারকেই দেখতে ব্যস্ত। স্যার যদি এখন তোকে জিজ্ঞেস করে কি পড়িয়েছে, তুই তো তার কিছুই বলতে পারবি না। সবকটা রিলেশনে আছিস তো, তাই গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিস। তোদের একটুও কষ্ট হয় না। আমি তোদের বান্ধবী হয়ে এখনো সিঙ্গেল। একটু স্যারের সাথে আমার লাইনটা করিয়ে দে না। আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই না, তোর জন্য আমরা স্যারের হাতে মাইর খাই। এই, তোমরা 5 জন দাঁড়াও। হঠাৎ করে শুভম মেঘলাদের গ্রুপের 5 জনকে দাঁড়াতে বলে। 5 জন দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। শুভম কাছে এসে বলে, অনেকক্ষণ থেকে লক্ষ্য করে যাচ্ছি তোমরা কথা বলেই যাচ্ছ। যদি ক্লাস করতে ইচ্ছে না করে সব বের হয়ে যাও। নিজেরাও ক্লাস করবে না আর বাকিদেরও ক্লাস করতে দেবে না। কেন আসো তোমরা কলেজে? হ্যাঁ, শুধু শুধু বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করার জন্য? নেক্সট টাইম তোমাদের কাউকে যেন আমি আমার ক্লাসে না দেখি। গেট আউট অফ মাই ক্লাস। মেঘলা বলল, এক্সট্রিমলি সরি স্যার কথাটা বলার জন্য, কিন্তু আমরা কি নিয়ে কথা বলছি সেটা তো আপনি জিজ্ঞাসা করলেন না, শুধু শুধু আমাদের বকছেন। আচ্ছা, আসলে কি এমন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছিলে তোমরা, যার জন্য আমার ক্লাসে মনোযোগী না হয়ে তোমরা কথা বলছো? স্যার, আমরা তো এই পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। আমি ওদের বলছিলাম আপনি কত ভালো করে আমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়ান। কিরে, তাই না? বল তোরা। স্যার একদম সত্যি কথা, ও আমাদের এটাই বলেছিল। আর আমরা বলেছিলাম যে স্যার খুব ভালো করে আমাদের পড়ায়। ঠিক আছে, বসো সবাই, বাট নেক্সট টাইম কোনো কথা বলবে না ক্লাসের সময়। আপনি যা বলবেন তাই হবে স্যার। শুভম আর কিছু না বলে নিজের জায়গায় চলে যায়। সবাই একসাথে বসে পড়ে। সবাই মেঘলার রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু মেঘলার চোখ আটকে আছে শুভমের দিকে। 1 ঘন্টা পর ক্লাস শেষ হয়ে যায়। শুভম ক্লাস থেকে চলে যাওয়ার পর মিলি মেঘলার কান টেনে ধরে। মেঘলা চিৎকার করে উঠে বলে, আউচ! মিলি, লাগছে আমার, ছাড় বলছি। তোর জন্য স্যার আমাদের কতগুলো কথা শোনালো, উল্টো পাল্টা কথা বলছিলি। স্যার আমাদের ধমক দিয়ে ক্লাস থেকে বের হয়ে যেতে বললো তোর জন্য। তো দুলাভাই তো বলেছে, এতে এত রাগ করার কি আছে বান্ধবী? গাছের কাঁঠাল গোফের তেল। যেদিন স্যার তোকে বলবে ভালোবাসি, সেদিন থেকে স্যারকে দুলাভাই ডাকবো, তার আগে না। আর তার আগে তোর সাহস থাকলে তুই স্যারকে বল যে তুই স্যারকে ভালোবাসিস। বলবো বান্ধবী, খুব তাড়াতাড়ি বলবো। তোরা শুধু দেখে যা, আগে আগে হতা হ্যাঁ কিয়া। কাঁচকলা হবে। স্যারের সম্পর্কে কোনো কিছু না জেনেই এত কিছু ভেবে ফেলছে। আচ্ছা, স্যার যদি বিবাহিত হয় তখন কি করবি? তোর মুখে একটা উষ্ঠা মারবো। আমি স্যারকে নিয়ে কত কত স্বপ্ন দেখছি, আর আপনি আসছেন উল্টাপাল্টা কথা বলতে। আমরা সবাই মিলে দোয়া করি বান্ধবী, তোর স্বপ্ন যেন পূরণ হয়। এসব বলে আর জ্বালাস না প্লিজ। কলেজে ওঠার পর থেকে
তোর মুখ থেকে স্যারের কথা শুনেই যাচ্ছি, এবার অন্তত একটু থাম প্লিজ। মেধার কথা শুনে মেঘলা ভেঙচি কাটে। এদিকে আকাশ হাঁটতে হাঁটতে চলে আসে কলেজের মোড়ে। আগে থেকেই সেখানে অয়ন বসে আছে। আকাশকে দেখে অয়ন বর্ষা থেকে উঠে দাঁড়ায়। অয়ন আকাশের কাছে গিয়ে বলে, কিরে, তোর আসতে এত সময় লাগলো যে? আব্বাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। আঙ্কেলের আবার কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু নয় তো? তেমন কিছু না, ওই চোখের সমস্যা না, সেই জন্য একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম চোখ দেখাতে। তা কাজ কত দূর, কোনো কিছু সন্ধান করতে পারলি? ইউ আর রাইট আকাশ, হি ইজ এ বিগেস্ট ক্রিমিনাল, কিন্তু সবার কাছে ভালো সেজে থাকে। ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা তো সহজ হবে না, খুব কষ্ট করতে হবে। কষ্ট করতে হলে কষ্ট করব, সেটা কি তুই ভুলে গেছিস? সেটা ভুলবো কেন, বাট এটা সবগুলোর মতন অত সিম্পল নয়। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই, তবে প্রমাণ জোগাড় করব। আমরা আমাদের কাজ নিজের মতন করে থাকি, সবাই কোনো না কোনো ভুল অবশ্যই করবে, সেটারই অপেক্ষা এখন থাকবো। বাট আশেপাশে থাকতে হবে সবসময়। আচ্ছা, তুই এখন আসার পর থেকে অস্বাভাবিক কোনো কিছু দেখতে পেয়েছিস? তেমন কিছুই তো দেখলাম না। ওর মতন আসলা ভিতরে চলে গেল, একবারের জন্য বের হয়নি। তবে ওই যে সামনে বাইক নিয়ে কয়েকটা ছেলে বসে আছে, অনেক সময় হয়ে গেছে এখানে বসে আছে, কোনো নড়াচড়া করছে না, আর বারবার কলেজের দিকে তাকাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে ওর সাথে ওদের কোনো যোগসূত্র আছে। সমস্যা নেই, আমি তো চলে আসছি। দুজন দুই দিকে খেয়াল রাখলেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের সলভ করতে হবে। তুই এদিকটা খেয়াল রাখ, আমি কলেজের ভেতর থেকে আসছি। বলে আকাশ কলেজের ভেতরের দিয়ে হাঁটতে থাকে। গেট দিয়ে ঢুকতে কারো সাথে ধাক্কা খায়। সামনে থাকা ব্যক্তিটা পড়ে যেতে নিলে আকাশ তাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। আশেপাশে সবাই তাকিয়ে আছে সেই দিকে। মিলি, দিশা, মেধা আর তন্ময় হাঁ করে তাকিয়ে আছে। আকাশ যার সাথে ধাক্কা খেয়েছে সে আর কেউ নয়, মেঘলা। আকাশ মেঘলার কোমর শক্ত করে চেপে ধরে আছে। মেঘলা ভয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ করে তার মনে হয় সে হাওয়ায় ভাসছে। ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকায়। দেখে একটা ছেলে তাকে দু হাতে জড়িয়ে রেখেছে। গায়ে সাদা রঙের শার্ট, চোখে সাদা ফ্রেমের চশমা। ছেলেটার গায়ের রং অনেকটাই কালো। মেঘলা ধাক্কা দিয়ে ছেলেটাকে দূরে সরিয়ে দেয়। নিজে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ছেলেটার কাছে গিয়ে ছেলেটাকে গালে থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? তোর এই নোংরা হাতে আমাকে টাচ করে আমার শরীরটাকে নোংরা করে দিয়েছিস। তোর মতো একটা কালো কুচকুচে ছেলে আমাকে টাচ করেছে, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। ছি। মেঘলার কথা শুনে আকাশ অবাক হয়ে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলা পড়ে যেতে নিচ্ছিল বলে আকাশ তাকে ধরল, অথচ সে আকাশকে বাজে বাজে কথা বলছে। একটা মানুষের গায়ের রং কালো বলে তাকে এতগুলো কথা বলল। এইসব মনে মনে ভাবছে আকাশ। তখন আবার মেঘলা বলে, এখন কেন চুপ করে আছিস ছোট লোকের বাচ্চা? সুন্দর মেয়ে দেখলে ইচ্ছে করে ধাক্কা খাওয়া হয়, তাই না? তোদের মতো ছোট লোককে আমি খুব ভালো করেই চিনি। আকাশ এতটা সময় চুপ করে থাকে, কিন্তু মেঘলার কথা শুনে আর চুপ করে থাকতে পারে না। রাগী কণ্ঠে আকাশ বলে, এই মেয়ে, কি মনে করো তুমি নিজেকে? কোথাকার বিশ্ব সুন্দরী তুমি? আর আমি কালো, তাতে তোমার প্রবলেম কোথায়? তোমাকে যে সৃষ্টি করেছে আমাকেও সে সৃষ্টি করেছে। শুধু তোমার গায়ের রং ফর্সা আর আমার গায়ের রং কালো, এছাড়া আর কোনো পার্থক্য নেই তোমার আর আমার মাঝে। নিজের গায়ের রং নিয়ে এতটা অহংকার করা ভালো নয়। এই যে রূপ এখন আছে না, সেটা সারা জীবন থাকবে না। গায়ের রং শুধু ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। সুন্দর হওয়ার জন্য মানুষের একটা সুন্দর মনের প্রয়োজন। তোমাকে দেখে মনে হচ্ছে না সেই মনটা তোমার আছে। তুমি পড়ে যাচ্ছিলে, তাই আমি তোমাকে ধরেছিলাম। নয়তো তোমার মতো মেয়েকে টাচ করার কোনো ইচ্ছে আমার নেই। তোমার থেকে সুন্দর সুন্দর মেয়েরা আমার পেছনে ঘুরে, বুঝেছো? আকাশের কথা শুনে মেঘলা সহ তার সকল বান্ধবীরা একসাথে হেসে দেয়। মেঘলা হাসি থামিয়ে বলে, তোর মতো একটা কালা মানিকের পেছনে আমার থেকেও সুন্দর সুন্দর মেয়েরা ঘোরে? শুনে ভীষণ হাসি পাচ্ছে, বিশ্বাস কর। আর একটা কথা, অহংকার করার মতো অনেক কিছুই আছে আমার।
তাই অহংকার করি, কিন্তু তুই কি নিয়ে অহংকার করবি? সেই পাতিলার কালো কালি নিয়ে? নিজেকে কখনো আয়নায় দেখেছিস তুই? তোরে কালো মানিকের মতো মুখটা দেখে তোর বেঁচে থাকার ইচ্ছে থাকে কিভাবে বলতো? তোর মতো কালো যদি আমি হতাম না, বিশ্বাস কর কবেই নিজেকে শেষ করে দিতাম। খুব অহংকার তাই না তোমার এই সাদা চামড়া নিয়ে? একটা কথা আজকে তোমাকে বলে যাচ্ছি, ভালো করে কথাটা মাথায় গেঁথে নাও, ভালো করে কথাটা মাথায় গেঁথে নাও। এই কালো চামড়ার ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। তোমাকে আমি আমার বউ বানিয়েই দেখাবো, সেদিন দেখবো কোথায় থাকে তোমার সেই অহংকার। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আজ হেমায়েতপুর থেকে ছাড়া পেয়েছিস। তোর মতো একটা কালো ছেলেকে এই মেঘলা বিয়ে করবে? দিস ইজ ইম্পসিবল। যদি পৃথিবীর সকল ছেলে মারাও যায়, শুধু তুই অবশিষ্ট বেঁচে থাকিস, তারপরও আমি তোকে বিয়ে করব না। তোর মতো ফকিন্নের ছেলেকে আমি করুণাও করি না। আই চ্যালেঞ্জ ইউ, তোকে আমার বউ হতেই হবে। এক লাফে ঘুম থেকে উঠে যায় মেঘলা। পুরো শরীর ঘামে একাকার হয়ে আছে মেঘলার। পাশে তাকিয়ে দেখে গভীর ঘুমে আছে আকাশ। এতটা সময় ঘুমের ঘরে মেঘলা অতীতে চলে গিয়েছিল। মেঘলা একটা তোয়ালে হাত নিয়ে নিজের মুখে ঘাম মুছে নেয়। আকাশের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। আনমনে চোখের কোণ থেকে পানি চলে আসে। চোখের পানি মুছে বেড থেকে নেমে যায়। টেবিলের ওপরে থাকা জগে হাতে নেয়। এরপর গ্লাসে পানি নেয় জগ থেকে। এক ঢোকে পুরো গ্লাসের পানি খেয়ে নেয়। মোবাইল হাতে নিয়ে ব্যালকনিতে চলে আসে মেঘলা। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 3টা ছুঁই ছুঁই। ব্যালকনিতে বসে থাকে অনেক সময়। আকাশ পুরো মেঘলা। কালো মেঘেরা এসে ঢেকে দিয়েছে আকাশে থাকা সকল তারা আর চাঁদটাকে, ঠিক মেঘলার জীবনের মতন। মেঘলা আকাশের পানে তাকিয়ে মনে মনে বলে, এমন পাপ করেছিলাম তোমার কাছে খোদা যে তুমি এই কালো ছেলেটাকে আমার জীবনে এনে দিলে। আমি তেমনটা কখনো চাইনি। কত স্বপ্ন ছিল আমার, সব স্বপ্নগুলো তুমি আমার নষ্ট করে দিলে। আমার হাসি খুশি আনন্দময় জীবনটাকে তুমি বেদনার আগুন দিয়ে শেষ করে দিলে। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন কেন আমার সাথে এমন হলো? যাকে ভালোবেসেছিলাম তাকে তো আমার জীবনে এনে দিলে না, আর যাকে কখনো চাইনি তাকে আমার জীবনে এনে দিলে। তুমি আমার সাথে এটা ঠিক করলে না খোদা, একদমই ঠিক করনি। কথাগুলো বলতে বলতে কখন যে মেঘলার চোখ থেকে গাল গড়িয়ে পানি মাটিতে পড়তে থাকে মেঘলা বুঝতেই পারেনি। পরের দিন সকাল 10টা। আকাশ নাস্তা করে রুমে আসে। একটা সাদা রঙের শার্ট, ব্ল্যাক রঙের প্যান্ট পরে নেয়। সাদা ফ্রেমের চশমা চোখে পড়ে নেয়। রেডি হয়ে পিছন ঘুরতেই দেখে মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে আকাশ বলে, আমার আজ ফিরতে লেট হবে। বাসা থেকে এক পাও যেন কোথাও না যাওয়া হয়। যদি আমার কথায় নচ্চর হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার থেকে খারাপ এই পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছেন। আমার সকল বন্ধু বান্ধবদের আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন আপনি। জোর করে আমাকে এখানে আটকে রেখেছেন। আপনার মতো বাজে লোক আমি আর একটাও দেখিনি। সন্ত্রাসী বলে আপনার দ্বারা এত কিছু সম্ভব। তবে মনে রাখবেন, সব দিন সবার সমান যায় না। আপনি যে অপকর্ম করে বেড়ান, পুলিশ সেটা একদিন না একদিন ঠিকই জানতে পারবে, আর সেদিন আপনি আপনার পাপের শাস্তি অবশ্যই পাবেন। কে কি করে আর কে কি করে না সেটা তোমার না জানলেও চলবে। আমি তোমাকে যেটা বলছি সেটাই হবে। আর আমি সন্ত্রাসী না ভালো লোক সেটা সময় হলেই তুমি জানতে পারবে। দেন শাট আপ ইওর মাউথ। আপনার সাথে না কোনো ধরনের কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি যেচে আমার সাথে কথা বলেন সব সময়। আপনার মতো লোকের সাথে কে কথা বলতে চায়? হ্যাঁ, আপনার মুখটা দেখলেই তো আমার ঘেন্না লাগে। হ্যাঁ, বাট দেয়ার ইজ নাথিং টু ডু। ইউ হ্যাড টু সি দিস ফেস অফ মাই ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। অ্যাজ লং অ্যাজ আই লিভ ইউ হ্যাভ নো চেঞ্জ, বাট ইউ সি দিস ফেস of mine. You will never see anyone else but me. Remember that. কথায় কথায় ইংরেজি বলে কি প্রমাণ করতে চান আপনি? আচ্ছা, আপনি অনেক উচ্চ শিক্ষিত তাই না? আপনার চেয়ে ভালো ইংরেজির রাস্তার টোকাইরাও বলতে পারে।
কোনো ভালো কাজ তো আপনাকে দিয়ে হয় না, মানুষের ক্ষতি ছাড়া। Do you know, Megla? We will proud of me that day. What happened to me and what doesn't. One day you will understand. And I waiting for that day. কথাটা শেষ করে মেঘলা কি আর কিছু বলার সুযোগ দেয় না আকাশ। সোজা রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে আকাশ। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসে নিজের কাজে। মেঘলা রুমে বসে কান্না করতে থাকে। হঠাৎ তার মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে দিশার কল। চোখের পানি মুছে কল রিসিভ করে মেঘলা বলে, হ্যাঁ দিশা বল। তোকে আর কষ্ট দিতে চায় না, কেমন আছিস জিজ্ঞেস করে। কিভাবে কি হয়ে গেল রে মেঘলা? তোর জীবনটা পুরো উলটপালট হয়ে গেল, তোর সাথে এমনটা হতে হলো। সবই আমার কপাল রে। আচ্ছা ওসব ছাড়, কেমন আছিস সেটা বল। আর তোর হাজবেন্ডই বা কেমন আছে? আছে ভালোই, আর আমার হাজবেন্ড ভালোই আছে। পশুটা কি বাসায়? একটু আগেই বাসা থেকে বের হয়ে গেল। ও কি কাজ করে তুই আজও জানতে পারলি না? কিসের এত পাওয়ার ওর, যে যার জন্য তোর আব্বু ওর সাথে তোর বিয়ে দিল? কি দেখে আর বিয়ে দেবে? হয়তো টাকা পয়সা দেখে। এত বড় বাড়ির মালিকও। এখনকার বাবা মায়েরও তো আর মেয়েদের বিয়ে দেয় না, মেয়েকে বিক্রি করে দেয় টাকার কাছে। আমি না আজও বুঝতে পারলাম না আঙ্কেল কি দেখে তোকে বিয়ে দিল ওই ছেলের সাথে। না দেখতে ভালো আর না ফর্সা গায়ের রং। টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয়ে যায় বলতো? ওসব বলে আর এখন কি হবে রে? যা হবার তা তো হয়েই গেছে। শুভম স্যারের সাথে দেখা হয়েছিল গতকাল, তোর কথা জিজ্ঞেস করছিল। এখন কেন আমার কথা জিজ্ঞেস করে? তখন তো আমার কথা শোনেনি। কি জানতে চায়? আমি বেঁচে আছি না মরে গেছি? আচ্ছা এখন ওসব বাদ দে। একটা বছর তো হয়ে গেল তোর সাথে কোনো কথাই হয় না, দেখাও হয় না। একটা দিন সময় বের করে আয় না, আমরা সবাই মিলে আড্ডা দিই। ওই জানোয়ারটা আমাকে বাসা থেকে বের হতে দিলে তো আসবো। নিজেকে জেলখানার কয়েদি মনে হয় আজকাল, কয়েদি। কারোর সাথেই দেখা হয় না আমার। আব্বু আম্মুকেও দেখি না। আর 6টা মাস হয়ে গেছে সারাক্ষণ 4 দেয়ালের ভিতরে বন্দি আমি। মিলি কল করছে, গ্রুপ করে ওকে টান দিই আমি, কি বলিস? ঠিক আছে কর গ্রুপ। মেধার তন্ময়কেও অ্যাড করে নে। দিশার সাথে সাথে গ্রুপ করে ফেলে। এরপর সবাই একসাথে কথা বলতে থাকে। তুই আসতে না পারলে তোর বরকে বল আমরা আসছি তোদের বাসায়। তোর বাসায় তো আড্ডা মারতে সমস্যা নেই। মিলি তোকে কতবার বলেছি এই পশুটাকে আমার বর বলবি না। আমি ওকে কখনো স্বামী হিসেবে মানি না আর মানবও না। আচ্ছা মেঘলা, হয়েছে, ছাড়। তুই ওকে বল তোর বান্ধবীরা তোর বাসায় আসবে, তারপর দেখ কি বলে। তুই আজকে কথা বল। যদি হ্যাঁ বলে তাহলে আমরা আসছি। আর ওখানে আসার পর প্রথম প্ল্যান আমাদের হবে। তোকে কি করে ওখান থেকে বের করব সেটা আমাদের ব্যাপার। ওর হাত থেকে যে করেই হোক তোকে ছাড়িয়ে আনবো আমরা। মিলি ঠিক বলেছে, তুই কোনো চিন্তা করিস না মেঘলা, আমরা আছি তো তোর পাশে। তোরা থেকেও তো আমার বিয়েটা আটকাতে পারলি না। তোদের কত করে বললাম যেভাবেই হোক এই বিয়েটা বন্ধ করতে, কিন্তু তোরা তো কিছুই করতে পারলি না। কিভাবে করব বলতো? ওই শালা এমনভাবে তোকে বিয়ে করেছে, সব দিক থেকে আমাদের তোর সাথে যোগাযোগ বন্ধ ছিল। তোর আব্বু বুদ্ধি করে তোকে বিয়ের আগেই ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর তারপর কাছে রেখে বিয়ে করিয়ে দিল। আচ্ছা তুই তো 1 বছর হয়ে গেছে ওখানে আছিস, আজ পর্যন্ত বুঝতে পারলি না এত পাওয়ার কিসের? কিসের আর পাওয়ার হবে বুঝতে পারো না তুমি? হয়তো কোনো আন্ডারওয়ার্ল্ডের ভাইয়ের সাথে যোগাযোগ আছে, আর নয়তো নিজেরই কোনো মাফিয়া গ্যাং আছে ওর। নয়তো এত পাওয়ার আসবে কোথা থেকে? আচ্ছা এমনও তো হতে পারে যে কোনো আইনের সাথে জড়িত, এই যেমন পুলিশ, উকিল কিংবা বিসিএস ক্যাডার। তোর যা কথা না দিশা, ও হবে বিসিএস ক্যাডার? বিসিএস ক্যাডারের ফুল ফর্ম কেউ জানে? দিশার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতন না রে মিলি, এমনটা হতেই পারে। 1 বছর হয়ে যায় আমি এখানে আছি, আজ পর্যন্ত আমার এমন কিছুই মনে হয়নি। যদি আইনের কোনো কিছুর সাথে জড়িত থাকতো অবশ্যই আমি সেটা বুঝতে পারতাম। ছেলে মানুষকে বোঝার ক্ষমতা আমাদের নেই মেঘলা। ওদের মনে কি থাকে সেটা মুখ দেখে বোঝা যায় না। তুই এসব বাদ দিয়ে আপাতত আমাদের তোর বাড়িতে যাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, বাসায় আসলে কথা বলছি, দেখি কি বলে।
ও না করলেও যেভাবেই হোক তুই ম্যানেজ করবি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এইভাবে আরও বেশি কিছু সময় আড্ডা হয় সবার মধ্যে। এদিকে আকাশ একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। মুখে অনেক জায়গায় কেটে রক্ত পড়ছে আকাশের। সামনে দাঁড়িয়ে আছে রকি। রকির চোখে মুখে আগুন ঝলছে, হাতে একটা হকি স্টিক। হকি স্টিকে একটা জায়গায় রক্তের দাগ লেগে আছে। রকি হাত কিরমির করতে করতে বলে, প্রায় 1.5 বছর হয়ে গেছে আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি। সামান্য একজন মুচির ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিলি, তাও রাস্তায় ওই ছোটো লোকগুলোর সামনে। সেদিন আমি তোকে কিচ্ছু বলিনি, তোর বাপের গায়ে হাত তুলেছিলাম বলে তুই আমার গায়ে হাত তুলেছিস। তোর বাপ তো দুনিয়া থেকে চলে গেল। সেদিন তোর বাপকে বাঁচানোর জন্য তুই এসেছিলি, কিন্তু আজকে তোকে বাঁচানোর জন্য কে আসবে? আমাকে বাঁচানোর জন্য কাউকে আসতে হবে না, তুই নিজেই আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবি। তোকে আমি তোর বাসায় পৌঁছিয়ে দিয়ে আসবো? তুই কে? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মতো 2 টাকা ছেলেকে এই রকি কখনো ভয় পায় না। আপনারা হয়তো ভাবছেন আকাশকে রকি কিভাবে বেঁধে রেখেছে, আর কোথায় বা রকি আকাশকে পেল। তাহলে একটু বুঝিয়ে বলি, চলুন। কিছু সময় আগের কথা। আকাশ বাসা থেকে বের হয়ে যখন নিজের কাজে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় একটা বয়স্ক লোক পড়ে থাকতে দেখে আকাশ। আকাশ গাড়ি থেকে নেমে লোকটার কাছে যায়। লোকটাকে ধরে যখন তুলবে তখনই পেছন থেকে কেউ আকাশের মাথায় বাড়ি দেয়, আর সাথে সাথে সেন্সলেস হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে আকাশ। পেছন থেকে আকাশের মাথায় যে বাড়ি দেয় সে আর কেউ নয়, রকি। আর রাস্তায় যে বৃদ্ধ লোকটা পড়েছিল সে রকির একটা ফাঁদ ছিল আকাশের ওপরে প্রতিশোধ নেবার জন্য। বর্তমান রকি হকি স্টিক দিয়ে আকাশের হাঁটুতে বাড়ি দেয়। আকাশ চিৎকার করে ওঠে। রকি আকাশের চুল টেনে ধরে মুখের ওপরের দিকে তোলে। দাঁতে দাঁত চেপে রকি বলে, কী রে ফকিন্নির বাচ্চা, তোকে না আমি তোর বাসায় নিয়ে দিয়ে আসবো বলেছিলি? তোকে আমি তোর বাসায় দিয়ে আসবো সত্যি কথা, তার আগে তোকে লাশ বানাবো আমি। মৃত্যু যে কতটা ভয়ঙ্কর সেটা আসতেই বুঝবি। এই রকি তোকে বুঝাবে মৃত্যুর ভয় কাকে বলে। একটু একটু করে তোকে আমি যন্ত্রণা দিয়ে মারবো। রকির কথা শুনে আকাশ শব্দ করে হাসতে থাকে। এটা দেখে রকি বেশ অবাক হয়। আকাশ হাসি থামিয়ে ডান দিকে ঘাড় বাঁকায়। এরপর নিজের মাথার দিকে রকি নাক বরাবর সজোরে আঘাত করে। রকি মাটিতে পড়ে যায়। নাক ফেটে রক্ত বের হতে থাকে রকির। আকাশ হাসতে হাসতে বলে, আমি ঝড়ের আকাশে খুঁজে বেড়াই আজরাইলের ডানা, খাতার পাতায় লিখে যাই প্রতিনিয়ত মৃত্যুর পরোয়ানা। আমি একাই একজন, আবার আমি একাই শতজন। আমি হাজার লক্ষ কোটি, তোর জম আমি আকাশ। ঠিকানা একদিন সবই হবে মাটির কবরে। তোকে আকাশ কখনোই ভয় পায় না। ঘর থেকে বের হওয়ার সময় নিজেকে মৃত মনে করে বের হয়। তুই আমাকে কি মারবি? তোর হাতে উপরওয়ালা মৃত্যু লিখে রাখেনি, কিন্তু আমার হাতে তোর মৃত্যু অবশ্যই লিখে রেখেছে। তোর উল্টো গোনা শুরু হয়ে গেছে। গেট রেডি, তোর টাইম স্টার্ট নাও। টিক 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 টিক। রকি নিজের নাক থেকে হাত দিয়ে রক্ত মুছে দেয়। এরপর মাটিতে 2 হাতে সজোরে থাপ্পড় মারে। চিৎকার করে উঠে দাঁড়ায়। আশেপাশে তাকায় রকি। এরপর একটা হকি স্টিক দিয়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। যখনই আকাশের গায়ে বাড়ি দিতে যাবে রকি, ঠিক তখনই চারপাশ থেকে বৃষ্টির মতন গুলি আসতে থাকে। সবাই ভয় পেয়ে লুকিয়ে পড়ে দেওয়ালের পেছনে। কি হচ্ছে সবাই বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই ঘরের ভেতরে 15 থেকে 16 জন পুলিশ প্রবেশ করে। সবাই ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। তখন অয়ন বলে, ভুল করেও কেউ পালানোর চেষ্টা করিস না। এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ তোদের নেই। পুরো বাড়ি পুলিশ দিয়ে ঘেরা। অয়নের কথা শুনে সবাই দাঁড়িয়ে যায়। অয়ন আকাশের বাঁধন খুলে দেয়। পুলিশগুলো আকাশের 2 পাশে দাঁড়িয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সেই দিকে। রকি বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। হঠাৎ করে পুলিশ এখানে আসলো কিভাবে, আর এতগুলো পুলিশ আকাশের পেছনে কেন দাঁড়ানো? ঠিক তখনই অয়ন বলতে থাকে, তোরা যাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস তার সম্পর্কে তোরা কিছুই জানিস না। কোনো সাধারণ ব্যক্তি নয়। হি ইজ এ BCS ক্যাডার। হি ইজ এ বাংলাদেশ সিভিল সার্ভিস। এভরিওয়ান কলস BCS ক্যাডার ইন শর্টকাট। Akash is the topper of BCS cadre exam. Not
an ordinary person. Joined army after BCS career. He is a fighter. Thousands of people joined it his leader. This Akash was born to protect this country. How many criminal like if hand sent to the grave? There is no end to it. You made a biggest mistake. You had brought about your own death. আন্ডারওয়ার্ল্ডের নাম মুছে দেওয়ার জন্য ওনাকে বিশালভাবে এখানে আনা হয়েছে। সেখানে অপরাধীরা ওনার হাত থেকে বাঁচার জন্য অপরাধ করে ছেড়ে দেয়। সেখানে তুই নিজের মৃত্যুতে ইনভাইট করলি। এখন তোর কি হবে সেটা ঠিক করবে আর্মি অফিসার আকাশ। অয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, সাথে সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। রকি দৌড়ে এসে আকাশের পা জড়িয়ে ধরে মিনতি করতে শুরু করে। আমাকে মাফ করে দিন স্যার, আমার বড্ড ভুল হয়ে গেছে। আপনার সম্পর্কে না জেনেই আমি আপনার সাথে এত বড় অন্যায় করে ফেলেছি। আমাকে লাস্ট একবার সুযোগ দিন। আমি সারা জীবনের জন্য এইসব ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। জীবনে আর কোনো দিন অন্যায় কাজ করব না। আমাকে লাস্ট একবার সুযোগ দেন স্যার। আকাশ চারপাশে নিজের ঘাড় ঘোরায়। রকির সাথে থাকা সবগুলো লোক লিন ডাউন করে বসে পড়ে। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আকাশ রকির শার্টের কলার টেনে দাঁড় করায়, ঘাড় বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে আকাশকে বলে, This is your first and last chance, and I see you like this again. Then you cannot go back with your life that day. I give everyone a chance to get better. I give you too. Get everyone out of here and make yourself a good person in a good end. আকাশের কথা শুনে রকি বসা থেকে উঠে দাঁড়ায়, আর এক সেকেন্ড সময় নষ্ট না করে রকি সহ তার লোকজনকে যেভাবে পারছে ছুটে পালিয়ে যাচ্ছে। অয়ন আকাশের কাছে এসে বলে, স্যার, শুভমের সকল অপরাধের ডিটেলস আমাদের কাছে চলে আসছে। আমরা চাইলেই এখন ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। তার বিরুদ্ধে সকল প্রমাণ গতকাল আমার হাতে এসে পৌঁছেছে। আজ আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম, বাট রাস্তায় রকির লোকেরা আমাকে ধরে নিয়ে এখানে এসেছে। আমি একটা বিষয় বুঝতে পারছি না। আপনি চাইলে ওখানে ওদের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে ওদের সাথে এখানে কেন চলে আসছেন? এখানে আসার কারণ ওর সাথে কে কে জড়িত সেটা জানার জন্য, কিন্তু এখানে এসে বুঝলাম ও কারোর সাথে জড়িত নয়, আর কোনো প্রফেশনাল ক্রিমিনালও নয়। বাপের টাকায় ফুটানি মেরে বেড়ায়, আর সাথে যে ছেলেটা ছিল ওগুলো ওর সাথে লেখাপড়া করেছে। রকির টাকায় ওরা এতদিন চলেছে, তাই রকি বলার সাথে সাথে এখানে চলে এসেছে। এখনও সময় নষ্ট না করে শুভমের কাছে চলো। আমি যে সময় নিয়ে এখানে আসছিলাম, আমার সেই সময় আর মাত্র 7 দিন বাকি। সো লেট না করে আজকে সব কিছু শেষ করে দেই। এরপর আকাশ সবাইকে নিয়ে সেই ঘর থেকে বের হয়, গাড়িতে উঠে রওনা দেয় শুভমের বাসার উদ্দেশ্যে। এদিকে মেঘলা রুমে সব কিছু এলোমেলো করছে। এই যে তার আব্বু একটা কালো ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিল, তার ইচ্ছে না থাকার পরেও তাকে বাধ্য করেছে আকাশকে বিয়ে করার জন্য। এটা জানার জন্য মেঘলা ঘরে সব কিছু উল্টোপাল্টা করছে। হঠাৎ মেঘলার চোখে আটকে যায় একটা ফাইলের দিকে। ফাইলটা হাতে নিয়ে মেঘলা ভালো করে পড়তে থাকে। এই ফাইলটা আর কোনো কিছুর না, আকাশের বিসিএস ক্যাডার পরীক্ষার সার্টিফিকেট, সাথে আকাশ যে বাংলায় সিভিল সার্ভিসের লোক সেটার কিছু পেপার। মেঘলা ভালো করে পেপারটা পড়তে থাকে। মেঘলার চোখ বড় বড় হয়ে যায় ব্যাপারটা পড়ে। আকাশ কোনো সাধারণ ব্যক্তি নয়, আকাশ একজন আর্মি অফিসার। মেঘলা বেশ অবাক হয় এসব দেখে। মেঘলা সব দেখে মনে মনে বলে, আকাশ তাহলে আর্মি অফিস, এই জন্যই আব্বু আমাকে আকাশের সাথে বিয়ে দিয়েছে। কিন্তু আব্বু আমাকে কেন এসব বলল না? আমার কাছে সব কিছু লুকানোর কী বা কারণ ছিল? আমাকে সব কিছু জানতেই হবে বলে মেঘলা সব কিছু গোছানো শুরু করে। সব কিছু যেখানে থেকে ফেলেছে সেখানে তুলে রাখে। আব্বুকে কল করে
নীরাজ রহমান বসে বসে অফিসের একটা ফাইল দেখছিল। মোবাইলের রিংটন শুনে ফাইল থেকে চোখ সরিয়ে মোবাইলে হাতে নেয়, দেখে তার মেয়ে কল দিয়েছে। কল রিসিভ করে নীরাজ রহমান বলে, কেমন আছিস? আমি কেমন আছি সেটা পরে বলছি, আগে তুমি আমাকে বলো কেন তুমি আমার থেকে এত কিছু লুকিয়েছো? এসব তুই কি বলছিস মা? আমি আবার তোর থেকে কি লুকালাম? এখনো তুমি আমার কাছে মিথ্যে বলবে আব্বু? আমি আকাশ সম্পর্কে সবকিছু জেনে গেছি। সবকিছু জেনে গেছিস মানে? আকাশ তোকে সবকিছু বলে দিয়েছে? আকাশ আমাকে কোনো কিছুই বলেনি। আকাশ কে? কেন তুমি আমাকে জোর করে আকাশের সাথে বিয়ে দিয়েছো? এসব চিন্তা আমার মাথা থেকে এখনো পর্যন্ত যায়নি। সেই কারণটাই খুঁজে বের করার জন্য আজ ঘরের সব কিছু ওলটপালট করেছি। আর তখনই একটা ফাইল আমার হাতে আসে, যেখানে স্পষ্ট করে লেখা আছে আকাশ বিসিএস ক্যাডার পরীক্ষা টপার। আকাশ একজন আর্মি অফিসার। এই কথা তুমি আমাকে কেন বললি না আব্বু? আকাশ বলতে বারণ করেছিল তোকে, কারণ আকাশ এখানে ছদ্মবেশ ধারণ করে এসেছিল এই শহরের সমস্ত মাফিয়াদের শেষ করার জন্য। আকাশকে স্পেশাল এখানে আনা হয়েছে আন্ডারওয়ার্ল্ড নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য। তুই সাধারণত তোর বান্ধবীদের সাথে সব কথা বলে থাকিস, তাই আকাশের চিন্তা ছিল তুই যদি তোর বান্ধবীদের সব কিছু বলে দিস আর আকাশের আসল পরিচয় সবার সামনে চলে আসে, তাহলে আকাশ যে উদ্দেশ্যে এখানে এসেছে সেটা সম্পূর্ণ হবে না। আকাশ বারণ করেছে তোকে সবকিছু বলার জন্য, তবে আকাশ এটাও বলেছে সবকিছু শেষ করে তোকে জানাবে। কিন্তু তুই যখন এখন সবকিছু জেনে গেছিস, কাউকে কিছু বলিস না। আকাশের লাস্ট একটা কাজ অসম্পূর্ণ এখনো রয়ে গেছে, আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে বড় মাফিয়া শুভমকে শেষ করা। শুভম নামটা শুনে মেঘলার মাথায় আকাশ ভেঙে পড়ে। মেঘলা কৌতূহল কণ্ঠে নীরাজ রহমানকে জিজ্ঞাসা করে, এটা কোন শুভম আব্বু? এটা সেই শুভম যে তোদের কলেজের টিচার ছিল। ও আসলে কোনো টিচার নয়, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। টিচারের রূপ ধারণ করে কলেজে এতদিন ড্রাগসের ব্যবসা করত। শুধু ড্রাগস নয়, যত রকমের মাদকদ্রব্য আছে সবকিছুর ডিলার ওই শুভম। নীরাজ রহমানের কথা শুনে মেঘলা হতভম্ব হয়ে যায়। যে মানুষটাকে এতদিন সবাইকে শিক্ষার আলোয় আলোকিত করছে সে আসলে একজন মাফিয়া, আন্ডারগ্রাউন্ড ডন, সমস্ত মাদক দ্রব্যের ডিলার। মেঘলা যেমন কিছুতেই হিসাব মেলাতে পারছে না, মেঘলার কৌতূহল আরও বাড়তে থাকে। নীরাজ রহমানকে আবারও জিজ্ঞাসা করে, এসব তুমি কি বলছো আব্বু? যে মানুষটা সবার ভালো করে গেছে সে এত বাজে কাজ করেছে? তোমাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। শুভম স্যার কত ভালো, সবার সাথে কত ভালো ব্যবহার করতো, আর আমি তাকে কখনো স্মোকিং করতে দেখিনি। শুধু আমি কেন, কলেজের কেউ ওনাকে কোনো রকমের বাজে কাজ করতে দেখেনি। সেই মানুষটা কি করে এত খারাপ হতে পারে? মুখ দেখে কি মানুষ চেনা যায় রে মা? তুই কি আকাশকে দেখে বুঝতে পেরেছিলি যে আকাশ একজন আর্মি অফিসার? কালো বলে তুই আকাশকে স্বামীর হিসাবে এখনো মেনে নিসনি। কালো বলে আকাশকে নিয়ে তোর বান্ধবীরা কত রকমের কথা বলে। আমাকেও কত কথা শুনতে হয় আমার মেয়েকে কালো ছেলের সাথে বিয়ে দিয়েছি বলে। কিন্তু দেখ, সেই কালো ছেলেটাই একজন ভালো মানুষ। শুধু গায়ের রং ফর্সা হলেই মানুষ ভালো হয় না। ভালো মানুষ হওয়ার জন্য একটা ভালো মনের প্রয়োজন হয়। হ্যাঁ, আকাশের গায়ের রং হয়তো বা কালো, কিন্তু ওর মনটা অনেক ভালো আর পরিষ্কার। আর শুভম এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল শুধুমাত্র। ওই মুখোশের আড়ালে একজন শয়তান লুকিয়ে আছে, আর আকাশ সেই শয়তানকে শেষ করার জন্য এখানে এসেছে। আব্বু, আমি আকাশের সাথে কথা বলতে চাই। ও এখন কোথায় আছে? আকাশ এখন কোথায় আছে সেটা তো আমিও জানি না। তোর যদি আকাশের সাথে কথা বলতে ইচ্ছে হয় তাহলে কল কর ওকে। মোবাইলে নয় আব্বু, আমি ওর সামনে দাঁড়িয়ে ওর সাথে কথা বলতে চাই। আকাশ তো বাসায় আসবে রাতে, একটু অপেক্ষা কর। আমি এখন ওর সাথে দেখা করতে চাই আব্বু। তাহলে আকাশকে কল করে জিজ্ঞেস কর কোথায় আছে। ঠিক আছে আব্বু, তাহলে তোমার সাথে পরে কথা বলবো। আমি এখন আকাশকে কল করি। বলে মেঘলা কল কেটে দেয়। এরপর মোবাইলে আকাশের নাম্বার খুঁজতে থাকে। আকাশের সাথে সে মোবাইলে শুধু একবারই কথা বলেছে, সেটা আকাশ তাকে কল করেছিল বলে। কিছু সময় খোঁজার পর আকাশের নাম্বার পেয়ে যায়। সাথে সাথে আকাশকে কল করে।
আকাশের মোবাইলটা হট করে বেজে ওঠে। আকাশ মোবাইলটা হাতে নিয়ে দেখে মেঘলা কল করেছে। আকাশ গাড়ির এক পাশে থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামালে আকাশ গাড়ি থেকে নেমে যায়। কল রিসিভ করতেই মেঘলা বলে, আপনি কোথায় আছেন এখন? আমি একটা কাজে যাচ্ছি। কেন, কি হয়েছে? আপনি কি কাজে যাচ্ছেন সেটা আপনি ভালো করেই জানেন। আমি সেসব জানতে চাই না। আপনি এক্ষুনি বাসায় আসবেন। কি হয়েছে সেটা তো বলবে আমাকে। হঠাৎ করে বাসায় কেন আসবো? এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আর আমি আপনাকে কোনো প্রশ্ন করতে বলিনি। বাসায় আসতে বলছি, বাসায় আসবেন এখন, এই মুহূর্তে। আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি বাসায় আসছি। আপনি যদি এখন না আসেন তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তখন আপনি জোরাজোরি করলেও আমি আসবো না কিন্তু। ওকে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বলে আকাশ কল কেটে দেয়। এরপর গাড়ির কাছে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, আমরা সন্ধ্যায় যাব, এখন সবাই যে যার কাজে চলে যাও। হঠাৎ করে কি হলো স্যার? সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে, আমাকে এক্ষুনি একটু বাসায় যেতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই যে যার কাজে চলে যাও। আমি তোমাকে কল করব সন্ধ্যায়, সবাইকে নিয়ে তোমার বাসার সামনে চলে আসবো। ওকে স্যার, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কল করবেন। আপনার জন্য আমি সবসময় রেডি। সেটা আমি খুব ভালো করেই জানি আয়ান, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমাকে কল করব। বলে আকাশ একটা ট্যাক্সি নেয়। এরপর ড্রাইভারকে আকাশের নিজের বাড়ির ঠিকানা বলে। ড্রাইভার ঠিক আছে বলে ড্রাইভিং করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে চলে আসে বাসার সামনে। আকাশ ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া দিয়ে দেয়। এরপর এক প্রকার দৌড়ে বাসার ভেতরে ঢোকে। বাসার ভেতরে গিয়ে নিচে কেউ নেই, দৌড়ে উপরে উঠে যায়। নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতরে খুব কৌতূহল হতে শুরু করে আকাশের। কি এমন হয়েছে যার জন্য মেঘলা তাকে কল করে এত জরুরিভাবে আসতে বলল? দরজা খুলে ভেতরে তাকাতেই দেখে বেডে কেউ বউ সেজে বসে আছে। পরনের লাল শাড়ি, রুমের চারপাশে বিভিন্ন রকমের বেলুন পড়ে আছে। বিছানার চারপাশে গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখা। এমন সময় কোনো কিছুই বুঝতে পারছে না আকাশ। আকাশ ভেতরে ঢুকতেই চারপাশ থেকে গোলাপের পাপড়ি ওর ওপরে পড়তে থাকে। আকাশ নিজের ডানে বামে তাকায়, দেখে মেঘলার ফ্রেন্ডরা ফুল হাতে দাঁড়িয়ে আছে। আকাশ বেশ অবাক হয় এসব দেখে। কৌতূহল কণ্ঠে আকাশ বলে, এসবের মানে কি? এসবের মানে খুব সোজা দুলা ভাই, আমরা আপনার আসল পরিচয় জেনে গিয়েছি। বাট আমার আসল পরিচয় জেনে গেছো মানে? ইয়েস দুলা ভাই, আপনি আর্মি অফিসার আকাশ। এখানে কেন এসেছেন আর কেনই বা ছদ্মবেশে আছেন সে সব কিছুই আমরা শুনেছি। আমরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দুলা ভাই, আমাদের মাফ করে দেবেন। বাট হাউ ইজ দিস পসিবল? I don't say anything to anyone. So how do you know this? মেঘলা আপনার আসল পরিচয় জানার জন্য ঘরের সব কিছু উলটপালট করেছে। আর সেখানেই আপনি বিসিএস ক্যাডার পরীক্ষার টপার সেই সার্টিফিকেট দেখেছে, সাথে আপনার আর্মিতে জয়েন করার সকল পেপারসও। এরপর আব্বুকে কল করেছিল। ওর আব্বু সব কিছু বলেছে ওকে। মেঘলা আমাদের কল করে সব কথা জানালো। আমরা কাউকে কিছু বলিনি দোলা ভাই। মেঘলা আমাদের এখানে আসতে বলল, আর আসার পর আপনাদের রুম এভাবে সাজাতে বলল। আর বাকি যা জানার সেটা আপনি মেঘলার থেকে জেনে নিন। আমরা নিচে যাচ্ছি, দুপুরে সবাই একসাথে লাঞ্চ করব। রান্নাবাড়াও তো করতে হবে না, এখন আপনারা নিজেদের মাঝে সকল দূরত্ব মিটিয়ে নিন। বলে সবাই একসাথে রুম থেকে বের হয়ে যায়। আকাশ মেঘলার দিকে এগিয়ে যায় এক পা দুপা করে। মেঘলা বউ সেজে বসে আছে ঘোমটা দিয়ে। আকাশ গিয়ে মেঘলার পাশে বসে। আকাশ শান্ত কণ্ঠে মেঘলাকে বলে, এসবের মানে কি মেঘলা? আকাশের কথা শুনে মেঘলা ঘোমটা সরিয়ে দেয় আর আকাশের দিকে তাকায়। ভেঙচি কেটে অন্য দিকে তাকিয়ে ফেলে। মেঘলা এরকম ব্যবহার দেখে আকাশ আবার বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলাম, তুমি সেটার উত্তর না দিয়ে ভেঙচি কাটলে কেন? সব কিছু শুনেও আপনি যে নাটক করছেন না তাই। আমার বান্ধবীরা তো আপনাকে সব কিছুই বললই না, তারপর আবার কেন আমাকে জিজ্ঞেস করছেন? তোমার বান্ধবী বলল যে তুমি আমার আসল পরিচয় জেনে গেছো, সো ওকে। বাট আর বইয়ের সাজে বসে আছো কেন? আর সব বেলুন ফুল এগুলোর মানে কি? এর মানে খুবই সহজ, কিছু কি বলতে হবে? আপনি বুঝে নিতে পারেন না? কি করে বুঝবো আমি যে মেয়েটা আমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনেই নেবে না বলছে? হঠাৎ করে এসব করলে কি করে বুঝবো আমি?
এই, আপনাকে কে আর্মির চাকরি দিয়েছে বলুন তো? আবার নাকি বিসিএস ক্যাডের পরীক্ষার টপার উনি। একটা মেয়ের চোখের ভাষায় বোঝেন না। কে সন্ত্রাসী আর কে ভালো মানুষ সেটা কি করে চেনেন? হ্যাঁ, সন্ত্রাসী আর কে ভালো সেটা জানার ট্রেনিং আমাকে দেওয়া হয়েছে, কিন্তু মেয়ে মানুষের চোখ দেখে তাকে বোঝার ট্রেনিং আমার কাছে কেউ দেয়নি। মুখে না বললে আমি বুঝবো কি করে? মন হারিয়ে যেতে চায় আপনার ওই চোখে। যদি কখনো দূরে চলে যেতে চাই, আমাকে নিয়েন রুখে। যত সাদা কালো আধার আসুক, আমাকে রাখবেন আপনার করে। সীমাহীন সীমানা রোদ্দুর ছুঁয়ে ব্যথাহীন সুখেতে হয়ে যাব আপনার আকাশের চাঁদ হয়ে। যত মন্দ ভালোই স্বপ্নগুলো সাজাতে চাই শুধু আপনাকে নিয়ে। ভাষাহীন কথারা কবিতা হয়ে যায় যেমন, আমিও ঠিক আশাহীন হয়ে গেলে আশা খুঁজে পেতে চাই আপনার ভরসা পেয়ে। যত পথের ধুলোয় এলোমেলোয় গুছিয়ে রাখতে চাই আপনাকে। আজ ইচ্ছা করছে চাঁদের দিকে তাকাই একবার, আর একবার আপনার পানে। ওজন করলে দেখবই মনটা মনটা আপনার দিকেই টানে। আপনার সত্যিটা জানার পর আপনি চাঁদের চেয়েও সুন্দর। আলোকিত করে দিন না ভালোবেসে আমার মনের বাসর। আমার ভুলগুলোকে মাফ করে নীল আকাশে যেমন রংধনু ছড়ায় রঙের বাহার, আমার এই মনটাও রঙিন করে দিন না আপনার ভালোবাসা দিয়ে। আপনি ছাড়া আমার জীবনে নামবে আধার, আসবে কালবৈশাখী ঝড়। নদীর বুকে যেভাবে বাতাস উঠে ঢেউয়ের খেলা, আপনার মায়ায় আমার মনে জাগিয়ে দিন না স্বপ্নের মেলা। সত্যি বলছি, যদি যদি অবহেলা করেন তাহলে বাঁচবে না আমার এই মনটা। পাহাড় থেকে যেভাবে ঝর্ণা গড়ায় দিবারাতি, এই জীবনে আপনি আপনি শুধু আমার ভালোবাসার বাতি। মেঘলার এই আরতি করিও না পর। আজ হঠাৎ করে এতটা ভালোবাসার কারণ কি আমাকে বলবেন? এটা কি সত্যি ভালোবাসা, নাকি আমার থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন কোনো রাস্তা? আকাশের কথা শুনে মেঘলা রেগে যায়, কিন্তু নিজের রাগকে প্রকাশ করে না। রাগ কন্ট্রোল করে যা করে, আকাশের চোখ বড় বড় হয়ে যায়। মেঘলা হুট করে আকাশের ঠোঁট নিজের ঠোঁটে বসিয়ে দেয়। আকাশ বড় বড় চোখ মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলা চোখ বন্ধ করে কিস করে যাচ্ছে। প্রায় 3 মিনিট পর মেঘলা আকাশের ঠোঁট ছেড়ে দেয়। দুজনেই বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। আকাশ ঠোঁটে হাত দিয়ে মেঘলাকে বলে, এটা কি ছিল? এখনই কি মনে হচ্ছে আমি আপনার সাথে নাটক করছি? আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি আপনার আসল পরিচয় জানার পরে। আর কারো ওপরটা দেখে ভিতরটা খারাপ বলা ঠিক নয়। গায়ের রং ডাজন্ট ম্যাটার। সবাইকে আমাদের একজনই সৃষ্টি করেছে, তাই কাউকে কালো বলে অবহেলা করা ঠিক না। আর শুধু গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, সেটা আমি আজ খুব ভালো করেই বুঝতে পেরেছি। আর তাই নিজের বাকিটা জীবন আপনার সাথে কাটাতে চাই। আমি তোমার হাসির সুখ হতে চাই, আমি তোমার হাসির কারণ হতে চাই। তোমার নামেই সারা জীবন গল্প লিখে যেতে চাই। ভালোবেসে যদি একবার কাছে ডাকো আমায়, স্বপ্ন সাজাবো আমি তোমার চোখের তারায় তারায়। আমার সকল ইচ্ছেগুলো সুখের খামে করে তোমার নামেই পাঠিয়ে দিলাম। তুমি সেই সুখগুলো আগলে রেখো তোমার মনের পাড়ায়। মনটা আজ তোমায় পেল, আমার স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে নিল। আনমনে আজ থেকে ইচ্ছেগুলো সাজিয়ে নেব। আজকের দিনটা আমার হয়ে গেল, তাই নিজেকে লিখে দিলাম তোমাকে আমার আমিকে পুরোটাই। আজ তুমি ইশারা দিলে বলে মনটা পেয়ে গেল আশকারা। এখন নিজেই হচ্ছে সামলানো দায়। মন আমার তুমি ছাড়া হয়ে যাবে পাগল পাড়া। কি উপায় হবে এখন বলো তো? মেঘলা আর কিছু বলে না, আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। আকাশ মেঘলাকে নিয়ে বুকে পরম আবেগে আগলে নেয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছে চোখ বন্ধ করে। কিছু সময় পর মেঘলা আকাশে বুক থেকে উঠে সোজা হয়ে বসে। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। দুই চোখ জোড়া নিজেকে দেখতেই ব্যস্ত। কিছু সময় পর মেঘলা আকাশকে বলে, আপনাকে কিছু জিজ্ঞাসা করব? কিছু মনে করবেন না তো? তুমি আমার স্ত্রী, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে, এতে আমি কেন কোনো কিছু মনে করব? আপনি কেন সব কিছু লুকিয়ে রেখেছিলেন আমার থেকে সেটা তো আব্বু বলেছে আমাকে, কিন্তু আব্বুর সাথে আপনার পরিচয় কিভাবে? আর আব্বুই বা আপনার সম্পর্কে সব কিছু জানে কি করে? আকাশ চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে।
এরপর কিছু না বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মেঘলা একটা হাত ধরে এক টানে মেঘলাকে নিজের কাছে টেনে নেয়। হুট করে আকাশের এমন কাণ্ডে মেঘলা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে আকাশের গলা শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। একটু পর চোখ খুলে আকাশের চোখে তাকায়। আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ মুচকি হাসছে। মেঘলা আকাশকে বলে, আমি আপনাকে কি জিজ্ঞেস করলাম আর আপনি কি করছেন? সব কিছু বলবো তোমাকে, রুমের মধ্যে নয়, ব্যালকনিতে গিয়ে বসে দুজনে কথা বলি। আকাশের কথা শুনে মেঘলা মাথা নাড়ে। এরপর আকাশ মেঘলাকে কোলে করে ব্যালকনিতে নিয়ে চলে আসে। ব্যালকনিতে এসে আকাশ মেঘলাকে দোলনায় বসিয়ে দেয়, নিজেও বসে পড়ে মেঘলার পাশে। মেঘলার আকাশের বুকে মাথা রাখে। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, ফ্ল্যাশব্যাক। বেয়াদ্দপ তো ছেলেটা, আর দেখতে ভূতের মতো লাগে। এই ছেলে তোকে চ্যালেঞ্জ করে গেল বিয়ে করবে। এই ছেলে নিজে কখনো আয়নায় দেখেছে? এই ছেলের সম্পর্কে খোঁজ নে তো তন্ময়, কোথায় থাকে, কি করে। এরপর আমি এই ছেলেকে বোঝাচ্ছি আমি কে। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, কালকের মধ্যে আমি এই ছেলের সমস্ত ডিটেলস নিয়ে আসবো। এই তোমরা এখানে কি করছো? তোমাদের ক্লাস না এখন? সব সময় শুধু ফাঁকি বাজি, তাই না? হঠাৎ শুভমের কণ্ঠ শুনে সবাই পেছনে ঘুরে তাকায়। মেঘলা এক পলকেই তাকিয়ে আছে শুভমের দিকে। মিলি, মেধা, দিশা আর তন্ময় ভয় পেয়ে শুকনো ঢোক গিলল। কিন্তু মেঘলা হারিয়ে গেছে তার ক্লাস টিচারের শুভমের মাঝে। মেঘলার ফ্রেন্ডরা এটা দেখে আরও বেশি ভয় পেয়ে যায়। সবাইকে চুপ করে থাকতে দেখে শুভম আবার বলে, কি হয়েছে? সবার মুখ কি ফেভিকল দিয়ে বন্ধ করো নাকি? তোমরা কথা বলছো না কেন কেউ? হ্যাঁ, আর মেঘলা, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? হঠাৎ করে শুভম ধমক দেওয়ায় মেঘলা চমকে ওঠে। ধমক শুনে মেঘলা বুঝতে পারে যে এত সময় কি করছিল। ও ভুলেই গিয়েছিল শুভম যে তার ক্লাস টিচার। আমতা আমতা করে মেঘলা বলে, কই স্যার, আমি আবার কি 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 করে তাকালাম? এত আমতা আমতা করছো কেন? এখানে 1 সেকেন্ড না থেকে সবাই ক্লাসে যাও। আমি যেন আর কখনো কোনো ক্লাস ভাঙ করতে না দেখি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? যাও। শুভমের ধমক শুনে যে যেভাবে পড়েছিল ক্লাসরুমে চলে যায়। এদিকে আকাশ, অয়ন এক ঘরে দাঁড়িয়ে আছে। দুজনের চোখ শুভমের দিকে। শুভম আশেপাশে তাকায়। একটু পরে সামনে থেকে হাঁটতে থাকে। আকাশ আর অয়ন বেশ খানিকটা দূরে রেখে শুভমকে পেছনে পেছনে হাঁটতে থাকে। হঠাৎ করে আকাশ দেখে শুভম কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে। একটু পর শুভম পকেট থেকে একটা প্যাকেট বের করে লোকটার হাতে দেয়। এটা দেখে অয়ন আকাশকে বলে, স্যার, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এখন সোয়ামকে হাতে নাতে ধরা যাবে। এখন এরকম কোনো কিছু করা যাবে না অয়ন, এতে হিতের বিপরীত হয়ে যেতে পারে। আমাদের শুভমের বিরুদ্ধে সকল প্রমাণ একসাথে জোগাড় করতে হবে, দেন আমরা অ্যাকশনে যেতে পারবো। স্যার, যেসব আমরা শুভমের নামে শুনেছি সেগুলো যদি সত্যি হয় তখন আর কি? একটা গুলি আর ওর মগজ। স্যার, আমাদের তো অর্ডার আছে ওকে থানায় নিয়ে যাওয়া। ওকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো আমাদের উপর চলবে। ডোন্ট ওয়ারি অয়ন, আই থিঙ্ক এতদিন তুমি আমার সম্পর্কে খুব ভালো করেই জেনে গেছো। ক্রিমিনালকে ভালো ভালো খাবার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। ক্রিমিনালদের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যুদণ্ড। আন্ডারস্ট্যান্ড দ্যাট? জি স্যার, বুঝতে পেরেছি। শুভম স্যারকে দেখে আমাদের সকলের জান বেরিয়ে যায়। আর মহারানী এক পলকে স্যারের দিকে তাকিয়েছিল। আজ পর্যন্ত আমরা সবাই স্যারের হাতে মার খেতাম। যা বলেছিস, এই পাগলের জন্য কবে জানি আমরা সারা রাতের পিটুনি খাই। তোরা আবার কেমন বান্ধবী বলতো? আমার জন্য একটু মার খেতে পারবি না? না, পারবো না। দুনিয়াতে এত ছেলে থাকতে স্যারের উপর ক্রাশ খেতে হলো। আমি যদি স্যারের গার্লফ্রেন্ড অথবা বউ হয়ে যাই তাহলে তোদের কথা শুনবো, বুঝতে পারছিস? গাছে কাঁঠাল আর গোফে তেল, তাই না? এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্য রাস্তায় খোঁজ। এটা তোর জন্য ভালো হবে আর আমাদের জন্য। দিশা একদম ঠিক কথা বলেছে মেঘলা। আমিও দিশার সাথে একমত। আমাদের কলেজে কত সুন্দর সুন্দর ছেলে আছে, সেখান থেকে তুই কাউকে পছন্দ কর না। আই প্রমিস, আমি তোকে হেল্প করব। তোদের আজাইরা জ্ঞান দিতে বলিনি আমি। আমি স্যারের উপরে ক্রাশ খেয়েছি। প্রেম স্যারের সাথে করব,
আর বিয়েও আমি স্যারকেই করব। তোরা যদি আমাকে হেল্প করতে পারিস তো করবি, আর যদি না পারিস তাহলে আমাকে এসব বুদ্ধি দিতে আসিস না। হ্যাঁ, তখন দেখা যাবে। যদি স্যার তোর প্রপোজালে রাজি হন দেন আমরা তো আছি তোকে হেল্প করার জন্য। এই না হলে আমার বান্ধবী। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, এখন চল, বাসায় যেতে হবে, ফ্রেশ হতে হবে, খাবার খেতে হবে, লম্বা একটা ঘুম দিতে হবে। স্যার বললো আমাদের ক্লাসে যেতে, আর তুই বলছিস বাসায় চলে যাবি? আমার ক্লাস চলে গেছে দেখলি না, আমি আর কলেজে থেকে কি করব। এরপর সবাই একসাথে কলেজ থেকে বের হয়েছে। রাত প্রায় 10টা। আকাশ আর অয়ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে কয়েকজন লোক মিলে একজন লোককে মারছে, আর তার হাতে থাকা ব্রিফকেসটা নেবার চেষ্টা করছে। আকাশ দৌড়ে সেখানে যায়। আকাশকে দেখে সবাই আকাশের দিকে তাকায়। আকাশ ছেলেগুলোর উদ্দেশ্য করে বলে, আর ভাই এসব আপনি কি করছেন? এতগুলো লোক মিলে একজন বয়স্ক লোককে মারছেন। ওনার বয়সটা তো একটু দেখুন, আপনাদের বাবার বয়সী উনি। ওনাকে ছাড়ুন আর যে যার মতন পথে হাঁটুন। তুই কে বে? এখানে হিরোগিরি করতে আসিস না। নিজের রাস্তা মাপ, নয়তো হাতে এটা কি দেখতে পাচ্ছিস? এদিক দিয়ে ঠোকাবো আর ওই দিক দিয়ে যাবে। চুপচাপ এখান থেকে চলে যা। ছেলেটা আকাশকে একটা ছুরি দিয়ে কথা বলে। আকাশ চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বয়স্ক লোকটা আকাশের দিকে এক পলকে তাকিয়ে আছে। আকাশ ছেলেটাকে আবার বলে, এখনও সময় আছে, ভালো করে বলছি, ওনাকে ছাড়েন আর এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাদের কি করতে পারি সেটা তোমরাও জানো না। বলে বাবালে, আমরা তো ভয় পেয়েছি তোর কথা শুনে। তোকে আমিও লাস্ট পর্ব বলছি, হিরোগিরি না করে এখান থেকে চলে যা, নয়তো এরপর আর মুখে নয় কাজে দেখাবো। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমরা কে তুই তা জানিস না। তোকে এখানে মেরে রেখে গেলেও কেউ আমাদের কিছু করতে পারবে না। দেশে আইন আছে, তোমরা কেউ বাঁচতে পারবে না। তুই আমাদের আইন শেখাতে আসছিস? তোর ওই আইনকে আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই। বুঝেছি, তোকে ভালো কথাই হবে না, যেচে নিজের মৃত্যু ডেকে আনলি তুই। বলে ছেলেটাকে আকাশকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে। আকাশ ছেলেটার হাত ধরে বুকে ঘুষি দেয়। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটার নাকে মুখে থেকে রক্ত পড়তে থাকে। ছটপট করতে করতে মারা যায়। বাকি ছেলেগুলো কয়েক কদম পিছিয়ে সরে যায়। আকাশ ছেলেগুলোর দিকে তাকাতেই সবাই পালিয়ে যায়। আকাশ গিয়ে বয়স্ক লোকটার হাত ধরে বলে, ওরা কারা ছিল আঙ্কেল, আর আপনাকে কেনই বা মারছিল? তুমি আর্মি অফিসার আকাশ, তাই না? বয়স্ক লোকটার কথা শুনে আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। আকাশের পরিচয় তো কেউ জানে না, তাহলে এই লোকটা কি করে জানতে পারে তার পরিচয়? আকাশের কৌতূহল বাড়তে থাকে। আকাশ অবাক চোখে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটা আবার বলল, খুব অবাক হলে তুমি, তাই না? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তোমার সাথে আমার দেখা হয়েছিল বর্ডারে। তোমার কমান্ডার আমার খুব ভালো বন্ধু, সেই তো আমাকে তোমার সাথে পরিচয় করে দিয়েছিল। তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার ঠিকই মনে আছে। আমি মিরাজ রহমান। মিরাজ রহমানের কথা শুনে আকাশ চোখ বন্ধ করে। একটু পর চোখ খুলে বলে, ইয়েস, মনে পড়েছে। তা আপনি এত রাতে এখানে কি করছেন? আর ছেলেগুলোই কারা ছিল? আপনাকে কেন মারতে চাইছে? ছিনতাইকারী ছিল বাবা। আমার ব্যাগের প্রায় 10 টাকা ছিল। ব্যাগ থেকে টাকা তুলে এনেছিলাম। এখন বাড়িতে যাচ্ছিলাম, হয়তো আর আমাকে টাকাগুলো তুলতে দেখেছে, তাই টাকাগুলো নেবার চেষ্টা করছিল। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছিয়ে দিই। রাস্তায় আবার কোনো বিপদ হতে পারে। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট আঙ্কেল, আমার পরিচয়টা কাউকে বলবেন না। আমি এখন একটা মিশনে এসেছি, স্পেশালি আমাকে এখানে পাঠানো হয়েছে, তাই আমি চাই না আমার পরিচয়টা কারোর সামনে আসুক। ডোন্ট ওয়ারি বাবা, আমি কাউকে কিছু বলবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এরপর আকাশ আর অয়ন মিরাজ রহমানের সাথে হাঁটতে থাকে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় মিরাজ রহমানের বাসার সামনে। হঠাৎ আকাশের চোখে আটকে যায় কলেজের সেই মেয়েটার দিকে, যার সাথে আজ তার দেখা হয়েছিল, যাকে সে চ্যালেঞ্জ করেছিল বিয়ে করবে বলে। মিরাজ রহমান হাত দিয়ে একটা বাসা দেখিয়ে দিয়ে বলে, ওটাই আমার বাড়ি। মেয়েটা দাঁড়িয়ে আছে,
ওটাই আপনার বাড়ি? হ্যাঁ বাবা, ওটাই আমার বাড়ি। আর ওই মেয়েটা হচ্ছে আমার একমাত্র মেয়ে মেঘলা। আমি কাল আপনার অফিসে আসবো আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি যে কোনো সময় আমার অফিসে আসতে পারো, আমি কাল তোমার জন্য অপেক্ষা করব। আকাশ মাথা নাড়ে মিরাজ রহমানের কথায়, এরপর সেখান থেকে চলে যায়। মিরাজ রহমানও চলে যায় নিজের বাসায়। পরের দিন সকাল 10টায় আকাশ ডাক্তারের চেম্বারে বসে আছে। তার সাথেই বসে আছে আমিন মিয়া। ডক্টর আকাশকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি, 5 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। ডোন্ট ওয়ারি, আপনার আব্বু আবার আগের মতো সব কিছু দেখতে পারবে। চোখে যে হালকা সমস্যা হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার। এরপর কিছু সময় অপেক্ষা করে আকাশ তার আব্বুকে নিয়ে যায়। ডক্টর আসলে আকাশ তার আব্বুকে নিয়ে ডক্টরের চেম্বারে যায়। ডক্টর আকাশের আব্বুকে একটা বেডে শুইয়ে দেয়। এরপর চোখে কি সমস্যা হয়েছে এটা দেখতে থাকে। কিছু সময় পর ডক্টর আকাশের আব্বুকে উঠিয়ে চেয়ারে বসিয়ে দেয়। আকাশকে উদ্দেশ্য করে ডক্টর বলে, আপনার আব্বুর চোখের চামড়া বেড়ে গেছে, বাড়তি চামড়া কেটে ফেলে দিলেই আবার আগের মতো। ডক্টরের কথা শুনে আকাশ বলে, 7 দিন লাগবে না ডাক্তার, আমি আগামীকালকেই আব্বুকে নিয়ে আসছি, আপনি সব কিছুর ব্যবস্থা করে রাখুন। ডক্টর ঠিক আছে বলতেই আকাশ আমিন মিয়াকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। একটা রিক্সা নিয়ে উঠে পড়ে। আকাশ আমিন মিয়াকে উদ্দেশ্য করে বলে, কাল তোমার চোখ ঠিক হওয়ার পর তোমাকে একটা কথা বলবো আব্বা, যে কথাটা আমি তোমার থেকে এতদিন লুকিয়ে রেখেছি। কি কথা লুকিয়েছ তুই আমার থেকে বাজান? সেটা কাল তোমার চোখ অপারেশন হওয়ার পরই বলবো। ঠিক আছে বাজান। এরপর দুজনে চুপচাপ বসে থাকে। হঠাৎ করে কোথা থেকে একটা ট্রাক এসে ধাক্কা দেয় আকাশদের রিক্সায়। সাথে সাথে উল্টে পড়ে যায়। আকাশের মাথায় গিয়ে একটা দেওয়ালের সাথে বাড়ি খায়। মুহূর্তে কপাল ফেটে রক্ত পড়তে থাকে। চোখে পলকেই সব কিছু অন্ধকার হয়ে যায় আকাশের। এদিকে আমিন মিয়া ট্রাকের চাকার নিচে পড়ে। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় আমিন মিয়ার দেহ। আশেপাশে লোকজন দৌড়ে আসে। আকাশকে কয়েকজন লোক ধরে গাড়িতে তোলে। আকাশকে নিয়ে যাওয়ার পর হসপিটালে, অন্যদিকে আমিন মিয়ার অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠিয়ে দেয়। এদিকে মিরাজ রহমান অফিস থেকে বাসায় এসে মুখ ভার করে বসে আছে। এটা দেখে মেঘলা মিরাজ রহমানের পাশে বসে আর বলে, কি হয়েছে আব্বু, তোমাকে খুব উদাস লাগছে যে? কোনো সমস্যা হয়েছে? আর বলিস না, আমার সাথে আজকে একজনের দেখা করার কথা, কিন্তু সে আসলো না। উনি আসবে বলে আসেননি, এটা কেমন যেন এটা লাগছে আমার কাছে। খুব ইম্পর্ট্যান্ট কেউ? ইম্পর্টেন্ট তো অবশ্যই, সাথে স্পেশালও। তাহলে লোকটা আসছে না কেন? হয়তো কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি। তুই কলেজে যাসনি আজকে? গেছিলাম, আবার চলে আসছি। 2 দিন পর আকাশের সেন্স ফিরে। আকাশ চোখ খুলে দেখে তার সামনে অয়ন দাঁড়িয়ে আছে। আকাশকে চোখ খুলতে দেখে অয়নের মুখে হাসি ফুটে ওঠে। আকাশ অয়নের দিকে উদ্দেশ্য করে বলে, এখন আমার আব্বা কেমন আছে? আকাশের কথা শুনে অয়ন মাথা নিচু করে নেয়। আকাশ চমকে ওঠে অয়নের মাথা নিচু করতে দেখে। আকাশ আবার বলে, মাথা নিচু করে আছো কেন? ড্যামেট, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। হোয়ার ইজ মাই ফাদার? অয়ন মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশ দেখে অয়নের চোখে পানি ছলছল করছে। অয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনার আব্বু আর নেই, ঘটনাস্থলেই মারা যায় আপনার আব্বু। 2 দিন হয়ে গেছে আপনি সেন্সলেস হয়েছিলেন। আমি আপনার এলাকায় কিছু মানুষকে নিয়ে আঙ্কেলের দাফন করছি। অয়নের কথা শুনে আকাশের চোখ থেকে বৃষ্টির মতন পানি পড়ছে। বেড থেকে উঠে যায় আকাশ। ডক্টর আকাশের হাত ধরে বলে, স্যার, আপনি পাগলামি করবেন না প্লিজ। আপনার শরীর এখন সম্পূর্ণ সুস্থ নয়। আপনি যদি এভাবে পাগলামি করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। আমার হাত ছাড়ুন ডাক্তার, আমি আমার আব্বার কাছে যাব। স্যার, আপনি আগে সুস্থ হয়ে নিন, আপনার এখনো পুরোপুরি বিপদ কাটেনি। আমি আপনাকে বলছি আমার হাত ছাড়েন। আকাশের কথা শুনে ডক্টর ভয় পেয়ে যায়। সাথে সাথে আকাশের হাত ছেড়ে দেয়। আকাশ কেবিন থেকে বের হয়ে যেতে নেয়। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। পেছন ঘুরে অয়নকে উদ্দেশ্য করে বলে, আই ওয়ান্ট টু নো বাই টুমরো হু ইজ বিহাইন্ড দিস ইনভেস্ট। কার জন্য আমি আমার আব্বুকে হারিয়েছি
তাকে আমি ছাড়ব না। খুঁজে বের কর কার জন্য আমার আব্বা মারা গেছে। বাই টুমোরো আই ওয়ান্ট টু নো হু ইজ দ্য ম্যান কালপিট। আন্ডারস্ট্যান্ড দ্যাট? আকাশের কথা শুনে অয়ন মাথা নাড়ে। এরপর আকাশ হসপিটাল থেকে বের হয়ে চলে আসে কবরস্থানে। তার আব্বুর কবর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কান্না করতে করতে আকাশ বলে, শেষবারের মতন তোমার মুখটা দেখতে পারলাম না আব্বা। আমি এমন একটা অপদার্থ ছেলে, তোমাকে একটা হাসি খুশি জীবন দিতে পারলাম না। তোমাকে বলতেও পারলাম না তোমার ছেলে একজন আর্মি অফিসার। তোমার এই কবরের মাটি ছুঁয়ে কসম করে বলছি আব্বা, যার জন্য আমি তোমাকে হারিয়েছি তাকে আমি তিলে তিলে মারব। কতটা যন্ত্রণা দিয়েছ তাকে। এই পৃথিবী থেকে বিদায় করব, যেন মৃত্যুও ওর লাশ দেখে ভয় পেয়ে যায়। অনেক সময় নিজের আব্বুর কবর জড়িয়ে কান্না করছে আকাশ। একটু পর কাঁধে কারো হাত পড়তেই পিছন ঘুরে তাকায়। অয়ন দাঁড়িয়ে আছে আকাশের পেছনে। আকাশ সোজা হয়ে দাঁড়ায়, চোখের পানি মুছে বলে, কোনো কিছু জানতে পেরেছ? এখনও কিছু জানতে পারিনি স্যার, তবে আমি খবর লাগিয়ে রেখেছি। আপনি কোনো চিন্তা করবেন না, কালকের ভিতরেই কে কালপিট সেটা বের হয়ে যাবে। কালকের ভেতরে যেন আমি নামটা জানতে পারি। আকাশের কথা শুনে অয়ন মাথা নাড়ে। পরের দিন সন্ধ্যায় 7টায় আকাশ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আকাশ উঠে গিয়ে দরজা খোলে, দেখে অয়ন দাঁড়িয়ে আছে। আকাশ অয়নকে নিয়ে বাসার ভেতরে ঢোকে। দুজনে সোফায় বসে। অয়ন আকাশকে উদ্দেশ্য করে বলে, শুভম ছিল স্যার, কোনোভাবে আপনার পরিচয় জেনে গেছে আর আপনাকে মারার জন্য কাল অ্যাক্সিডেন্ট করিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আঙ্কেল মারা যায়। আপনি বেঁচে আসেন এটাও জানে। আমার খবর ওকে কে দিয়েছে এটা জানো? সেটা এখনও বের করতে পারেনি স্যার, তবে আপনি কোনো চিন্তা করবেন না। আসল কালপিটকে সেটা যখন বের করতে পেরেছি, এটাও বের করতে পারবো কে আপনার কথা কে বলেছে। ঠিক আছে, তুমি তাহলে যাও এখন, আমি একটু রেস্ট করব। আর কোনো খবর পেলে অবশ্যই আমাকে জানাবে। অয়ন ঠিক আছে বলে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় 7 দিন। মিরাজ রহমানের অফিসে বসে আছে আকাশ। আকাশকে দেখে মিরাজ রহমান খুব খুশি হয়েছে। মিরাজ রহমান বলে, আমি সব কিছুই শুনেছি। কে করেছে সেটা জানতে পেরেছো? শুভম নামে একটা ছেলে, যার নাম ও নিশানা মুছে দেওয়ার জন্য আমাকে এখানে আনা হয়েছে। শুভম নাটকটা শুনে মিরাজ রহমান চমকে ওঠে। অবাক হয়ে আকাশকে জিজ্ঞাসা করে, এটা কোন শুভম? আমি তো একজন শুভমকে চিনি, আমার মেয়ে যে কলেজে পড়ে সেখানকার টিচার। আমি সেই শুভমের কথাই বলছি। ও শুধু নামই টিচার, ওর আসল কাজ স্মাগলারিং করা। ওকে শেষ করার জন্য আমাকে এখানে আনা হয়েছে। এসব তুমি কি বলছো আকাশ? আমি তো তোমার মেয়ের মুখ থেকে যতটুকু শুনেছি, শুভম ইজ ভেরি গুড বয়, কখনো কোনো মানুষের ক্ষতি করেনি। সকল ছাত্রছাত্রীদের এসব নেশার দ্রব্য থেকে দূরে থাকার কথা বলে। ওটার মুখোশ পরা রূপ, মুখোশের আড়ালে ওর একটা মুখ আছে। ওকে শেষ করার জন্য আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। তোমার যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাবে। আই অ্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ। আপনাকে একটা কথা বলবো বলছিলাম, মনে আছে? অবশ্যই মনে আছে, মনে থাকবে না কেন? তারপর তো তোমার সাথে অনেক কিছুই হয়ে গেল। তা কি বলবে বলছিলে বলো। আই ওয়ান্ট টু ম্যারি ইয়োর ডটার। আকাশের কথা শুনে মিরাজ রহমান হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। কোনো ছেলে মেয়ের বাবাকে এভাবে তার মেয়েকে বিয়ের কথা বলে কিনা সেটা মিরাজ রহমান জানে না। মিরাজ রহমান হ্যাঁ করে তাকিয়ে থাকতে দেখে আকাশ আবার বলে, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমার পছন্দ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এটা তো আমার গুড লাক। তোমার মতো একজন আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছে। আমি আজকে বাসায় কথা বলছি, কালকেই ঘরোয়াভাবে তোমাদের বিয়ে হবে। আমি কালো বলে আপনার মেয়ের কোনো সমস্যা হবে না তো? তোমার শুধু গায়ের রংটাই কালো, কিন্তু তোমার মনটা খুব সাদা। তোমার মতো একজন অনেস্ট আর্মি অফিসার আমার মেয়ের জীবনসঙ্গী হবে, এর চেয়ে খুশির খবর আর কি বা হতে পারে। আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবো। আকাশ হাসি মুখে বের হয়ে যায় মিরাজ রহমানের অফিস থেকে। পাশাপাশি বসে আছে মিরাজ রহমান আর মেঘলা। অনেকক্ষণ থেকে মিরাজ রহমানকে চুপ করে থাকতে দেখে মেঘলা বলে,
তোমার কি হয়েছে বলো তো আব্বু? অনেকক্ষণ হয়ে গেছে তুমি আমাকে ডেকেছো কিছু বলবে বলে, কিন্তু তুমি তো কোনো কিছুই বলছো না, চুপ করে আছো। তুমি কি কিছু বলবে না? আমি আমার রুমে চলে যাব। মেঘলা মা, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, কথাটা তুই আমাকে ফিরিয়ে দিবি না? এভাবে বলছো কেন আব্বু? তুমি কি চাইবে বলো। তুই আগে আমাকে কথা দে, তুই আমাকে ফিরিয়ে দিবি না? আচ্ছা ঠিক আছে, এই যে আমি তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি তোর বিয়ে ঠিক করে এসেছি, ছেলেকে আমার খুব পছন্দ। মিরাজ রহমানের কথা শুনে মেঘলা বসা থেকে উঠে দাঁড়ায়। মেঘলা এখন কি বলবে সেটা বুঝতে পারছে না। মেঘলাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিরাজ রহমান আবার বলল, তুই কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছিস, আমি ওই ছেলেকে কথা দিয়েছি, তুই আমাকে ওর কাছে ছোট করে দিস না। আব্বু, আমি যাকে চিনি না জানি না তাকে কি করে বিয়ে করব? আর তুমি আমার কাছে না জিজ্ঞেস করে কেন তাকে কথা দিয়েছো? তোর কি মনে হয় আমি তোর খারাপ চাইতে পারি? সেটা কেন মনে হবে আব্বু? কিন্তু বিয়েটা তো কোনো পুতুল খেলা নয় যে ইচ্ছে হলো খেললাম, না হলে নেই। বিয়েটা সারা জীবনের ব্যাপার আব্বু। যে মানুষটাকে আমি চিনি না জানি না তার সাথে সারা জীবন সংসার করব কি করে? আমি ওকে খুব ভালো করেই চিনি, আর জেনে শুনেই আমি ওকে কথা দিয়ে এসেছি। আমি তোর মোবাইলে দুটো ছবি পাঠিয়েছি, দেখে নিস। কথাটা বলেই মিরাজ রহমান সোজা ওপরে চলে যায়। মেঘলা বোকার মতন তাকিয়ে আছে তার আব্বুর যাওয়ার দিকে। সোফায় বসে মাথা হাত দিয়ে রাখে। একটু পর মোবাইল হাতে নিয়ে ছবি দেখতেই মেঘলা যেন আকাশ থেকে পড়ে। এটা তো সেই ছেলেটা যে তাকে চ্যালেঞ্জ করেছিল বিয়ে করবে বলে। মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থায় মেঘলা দৌড়ে তার আব্বুর রুমে যায়। গিয়ে দেখে মিরাজ রহমান মোবাইলে অনেকজনকে দাওয়াত দিয়ে ফেলেছে, আর এটা শুনল যে কাল তার ঘরোয়াভাবে বিয়ে হবে। মেঘলা মিরাজ রহমানের সামনে গিয়ে দাঁড়ায়। মিরাজ রহমানকে মেঘলা দেখে বলে, কি রে মা, কিছু বলবি? আব্বু, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। একটা কালো ছেলেকে আমি কিভাবে বিয়ে করতে পারি? কলেজে কত সুন্দর সুন্দর ছেলেরা আমার পেছনে ঘুরেছে, আমি তাদের পাত্তাই দিইনি। আর তুমি একটা কালো ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে এসেছো। আমি এই বিয়ে করতে পারবো না। তুমি আমার গা ছুঁয়ে কথা দিয়েছ, আর আমিও ওই ছেলেকে কথা দিয়ে এসেছি। এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো আব্বু? তুমি যা মনে করো। বর্তমান, তারপর তো তুমি সবই জানো। আমার আব্বু আমাকে কোনো কিছুই বলেনি, কিন্তু আপনি বললেন না তো আমাকে আপনার করে রাখবেন কিনা। আকাশ কিছু বলতে যাবে তার আগেই আকাশের মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে অয়নের নাম্বার। কল রিসিভ করে ওপাশ থেকে বলে, হ্যালো মিস্টার আকাশ, বিসিএস ক্যাডার, বাংলাদেশের সিভিল সার্ভিসের অনেস্ট ব্যক্তিত্ব, আর্মি অফিসার আকাশ। আমার কণ্ঠটা কি চিনতে পেরেছো, নাকি আবার আমার পরিচয়টা দিতে হবে? এটা তো আয়নের নাম্বার, আর পরিচয় না দিলে চিনব কি করে? আপনি কোথাকার কোন এমপি মন্ত্রী যে আপনাকে চিনব আপনার কণ্ঠে শুনে? আমি তো যার শত্রু, যার জন্য তুই তোর বাপকে হারিয়েছিস। আধ ঘন্টার মধ্যে যদি তুই আমার দেয়া ঠিকানায় না আসিস তাহলে অয়নকে তোর বাপের কাছে পাঠিয়ে দেব। শুভম, যদি অন্যের কিছু হয় তাহলে তুই পৃথিবীর যেখানে লুকিয়ে থাকিস তোকে খুঁজে বের করে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। মোবাইলে তোর এই সস্তা ডায়লগ শুনতে ইচ্ছে করছে না। মোবাইলটা চেক কর, লোকেশন পাঠিয়ে দিয়েছি। আধ ঘন্টার ভেতর তোকে আমার সামনে দেখতে চাই। ইওর টাইম স্টার্ট নাও। টিকটক টিকটক বলে শুভম কল কেটে দেয়। আকাশ মোবাইল থেকে লোকেশন দেখে নেয়। রুম থেকে বের হতে গেলে মেঘলা বলে, কি হয়েছে, কোথায় যাচ্ছেন আপনি? আর শুভম আপনাকে কল করেছিল? আমার হাতে এখন এত সময় নেই মেঘলা, আমি ফিরে এসে তোমার সাথে কথা বলছি। ভয় পেও না, আমি তোমার কাছে ফিরে আসবো। তুমি যেটা শুনতে চাইছো সেটাই বলবো। বলে আকাশ বাসা থেকে বের হয়ে যায়। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এরপর দ্রুত ড্রাইভ করতে থাকে। 20 মিনিটের মাথায় পৌঁছে যায় শুভমদের দেওয়া ঠিকানায়। বিশাল বড় একটা বাড়ি। গেটের ভিতরে ঢুকে একজন লোক আকাশের পুরো বডি চেক করে। সাথে কোনো কিছু না পেয়ে বলে, সাথে করে কিছুই জানিসনি? বাঘের খাঁচায় আসার আগে অন্তত কিছু তো সাথে করে নিয়ে আসতি, একেবারে খালি হাতে আসলি। তোদের কাছে তো মনে হয় অনেক অস্ত্রপাতি আছে না?
আমাদের কাছে এতগুলো রিভলভার আছে যে তোর পুরো শরীর গুলি করার পরে অন্য রিভলভার দিয়ে গুলি করার জন্য জায়গা অবশিষ্ট থাকবে না। আর এত ছুরি আছে যে তোর শরীরের মাংস পিস পিস করে কাটার পরেও অনেকগুলো ছুরি রক্তের ছোঁয়া পাবে না। তাহলে তোদেরগুলো দিয়ে কাজ চালিয়ে নেব। তুই নিজেকে হিরো মনে করিস? চল শালা ভেতরে। বলে লোকটা আকাশকে এক প্রকার ধাক্কা দিতে দিতে ভেতরে নিয়ে আসে। ভেতরে আসতেই দেখে অয়নকে একটা পিলারের সাথে বেঁধে রেখেছে। শুভম আকাশের কাছে এসে বলে, তুই আমার নাম ও নিশান মুছে দিতে এখানে এসেছিস না, কিন্তু দেখ তোর বাপকে হারিয়ে ফেললি। অবশ্য আমি তোর বাপকে মারতে চাইনি, চেয়েছিলাম তোকে মারতে, কিন্তু আমার ব্যাড লাক, তোর বাপটা মরল আর তুই বেঁচে গেলি। অনেক শুনেছি তোর সম্পর্কে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোর মতো একটা ব্ল্যাক কালারের খাম্বাকে বিসিএস ক্যাডারের পরীক্ষা দিতে দিল কে? পরীক্ষা দিতে তো দিল ঠিক আছে, তোকে আবার আর্মিতে ভর্তি করে নিল। ভেরি স্যাড। গায়ের রং দিয়ে কখনো বিসিএস ক্যাডার হওয়া যায় না। বিসিএস ক্যাডার হওয়ার জন্য যোগ্যতা আর ট্যালেন্ট লাগে, যেটা আমার সম্পূর্ণ আছে। তোর চোখের সামনে যখন তোর এক একটা লোককে মারবো, তখন তুই সেটা খুব ভালো করেই বুঝতে পারবি। তোর মনে হয় তুই আমার লোকেদের মারতে পারবি? একবার তাকিয়ে দেখ আমার লোকেদের দিকে, কোথায় তুই আর কোথায় ওরা। তোর মতো 10 জন আকাশকে আমার একজন লোককে সামলাতে পারবে। তুই যদি আমার সম্পর্কে খোঁজ নিয়ে থাকিস আর যদি সঠিকটা জেনে থাকিস, তাহলে ভুল করেও আমার মুখোমুখি হওয়ার সাহস দেখাবি না। সত্যি বলতে তুই আমার সম্পর্কে সব কিছুই জানিস। তোর লোকেদের মতন হাজার হাজার ক্রিমিনালকে মেরেছি আমি আমার এই হাত দিয়ে। আমার এই হাতটা দেখতে ঠিক তোদের হাতের মতোই, কিন্তু এই হাতে কত শক্তি আছে সেটা তুইও জানিস না। ওরে বাবরে, তোর কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছি। এই তোরা কে কোথায় আছিস? আমাকে ধর, আমি স্যারের কথা শুনে ভয় পেয়েছি। শুভমের কথা শুনে তার সকল লোকেরা হাসাহাসি করতে থাকে, সাথে শুভমও হাসতে থাকে। হাসি থামিয়ে শুভম আবার বলে, এই 2 টাকার আর্মি অফিসার, এটা তোর বর্ডার না। আরে শুভম, তোর মতো সস্তা হিরোকে ভয় পায় না। ডায়লগ আমিও দিতে জানি, শুনবে নাকি? আমাকে মিটিয়ে দিতে পারে এতটা দম এই দুনিয়ার কারণেই। আমার সাথেই দুনিয়া, আমি দুনিয়ার সাথে না। আমাকে মারার স্বপ্ন তোর মতো অনেক অফিসারাই দেখে, কিন্তু এই শুভমকে মারার মতো সাহস কারো হয়নি। এখনই দেখতে পাবি আমি কথা বলি কম আর হাত চালাই বেশি। ক্রিমিনালকে আগে মারার ব্যবস্থা করে তারপর জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তুই লাকি অনেক, আমি এখনো পর্যন্ত তোর গায়ে হাত তুলিনি। আমি কাউকে মারার জন্য স্বপ্ন দেখি না। যখন একবার ঠিক কাউকে পৃথিবী থেকে মুছে দেব, তার নাম নিশানা এই পৃথিবী থেকে মুছে যাবে, আর তোর মৃত্যু সেদিনই লেখা হয়ে গেছে। আমার এলাকায় দাঁড়িয়ে, তাও আবার আমার বাসায়, তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সবাইকে একটু জেগে থেকে বিদায় করে দে। শুভমের কথা শুনে একজন আকাশকে মারতে আসে। যখনই আকাশকে ঘুষি দিতে যাবে, তার আগে আকাশের একটা হাত লোকটার গলায় গিয়ে পড়ে। সাথে সাথে নাক, মুখ আর কান দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। নিমেষেই লোকটার নিথর দেহ ফ্লোরে পড়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে 2 কদম পেছনে সরে যায়। এরপর 4 জন একসাথে আসে আকাশকে মারার জন্য। আকাশ এলোপাথারি 4 জনের নাকে, মুখে আর বুকে ঘুষি মারতে থাকে। 4 জন একসাথে আকাশের কাঁধে ঢলে পড়ে। আকাশ 4 জনকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। শুভম তাকিয়ে দেখে তার 4 জন লোকের লাশ পড়ে আছে। এক এক করে সবাইকে লাশ বানিয়ে ফ্লোরে ফেলে রাখে আকাশ। শুভম দৌড়ে এসে আকাশের বুকে লাথি মারে। আকাশ ফ্লোরে পড়ে যায়। শুভমে আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকেও কি ওদের মধ্যে দুর্বল হয়েছিস? এক লাথি দিয়েই তো ফ্লোরে পড়ে গেছিস, আই সালা। বলে শুভম হাতের ইশারায় আকাশকে ডাকে। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। শুভমকে ঘুষি দিতে নিলে শুভম আকাশের হাত ধরে ফেলে। এরপর মাথা দিয়ে আকাশের নাক বরাবর আঘাত করে। আকাশ 2 কদম পিছনে সরে যায়। নাক থেকে রক্ত পড়তে থাকে আকাশের। আকাশ হাত দিয়ে নাকের রক্ত মুছে নেয়। আবার শুভমকে মারতে আসলে শুভম আকাশের পেটে সজোরে ঘুষি দেয়। আকাশ আবারও ফ্লোরে পড়ে যায়। আকাশ ফ্লোরে 2 হাত দিয়ে থাপ্পড় দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। নিজের হাত দিয়ে নিজের মাথায় থাপ্পড় দেয়। পুরো চেহারা রক্তে লাল হয়ে আছে আকাশের। আকাশের ঘাড় বাঁকিয়ে শুভমের দিকে তাকায়।
একটা হাত ওপর করে তুলে দুটো আঙ্গুল ধার করে ইশারায় ডাককে শুভমকে। শুভম দৌড়ে আকাশের কাছে এসে আকাশকে ঘুষি দিতে নিলে আকাশ শুভমের হাতের কর্নিতে ঘুষি দেয়। শুভম হাত ধরে চিৎকার করে ওঠে। এরপর আকাশ শুভমের হাঁটুতে লাথি দেয়। শুভম পা ধরে বসে পড়ে। শুভম উঠে দাঁড়াবে তার আগেই আকাশ শুভমের আর এক হাঁটুতে লাথি দেয়। শুভম মাটিতে শুয়ে পড়ে। আকাশ গিয়ে শুভমের বুকের ওপরে উঠে বসে। এরপর ইচ্ছে মতন আকাশ শুভমের নাকে মুখে দু হাতে ঘুষি দিতে থাকে। শুভম ছটপট করছে ছুটার জন্য, কিন্তু আকাশ এতটাই শক্ত করে চেপে ধরেছে ছুটতে পারছে না। এরপর শুভমের এক চোখে ইচ্ছে মতন ঘুষি দিতে থাকে। শুভম শুধু চিৎকার করছে, চোখ রক্ত লাল হয়ে আছে। শুভমের পুরো মুখ লাল হয়ে আছে রক্ত দিয়ে। আকাশ শুভমের বুক থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায়। এরপর আশেপাশে তাকায়। ডাইনিং টেবিলের ওপরে একটা ছোট লোহার পুতুল দেখতে পায়। সে পুতুল হাতে নেয়। এরপর শুভমের কাছে এসে শুভমকে মারতে থাকে। শুভম শুধু চিৎকার করেই যাচ্ছে, নড়াচড়া করার মতন কোনো শক্তিই নেই শুভমের গায়ে। এরপর ছুঁড়ে ফেলে দেয় হাতে থাকা পুতুলটা। ফ্লোরে পড়ে থাকা একটা রিভলভার হাতে নেয়। শুভমের মাথার কাছে বসে পড়ে, কপালের সাথে রিভলভারের নখ ঠেকায়। এরপর পুরো ম্যাগাজিন খালি করে ফেলে শুভমের মাথায়। একটা পিলারের সাথে হেলান দিয়ে বসে পড়ে আকাশ। এরপর বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। অয়নের দিকে তাকিয়ে দেখে অয়ন এখনও বাধা অবস্থায় আছে। পায়ের কাছে পড়ে থাকে একটা ছুরি। অয়নের দিকে ঠেলে দেয়। অয়ন ছুরিটা নিয়ে নিজের বাঁধন কেটে ফেলে। এরপর আকাশের কাছে এসে আকাশকে ধরে তোলে। আকাশ একটা হাত দিয়ে অয়নের কাঁধে নিয়ে রেখেছে। অয়ন আকাশকে নিয়ে বাসার থেকে বের হয়ে যায়। আকাশের গাড়িতে আকাশকে সামনে বসিয়ে দেয় আর নিজেও বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে হসপিটালে। ডক্টর আকাশের ড্রেসিং করে দেয় আর সাথে কিছু মেডিসিনও লিখে দেয়। এরপর ডক্টর বলে, চাইলে স্যারকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে স্যারকে সপ্তাহখানেকের মধ্যে বেড রেস্ট রাখবেন। আঘাতগুলো কতটা গুরুত্বপূর্ণ হলেও কম নয়। খেয়াল রাখবেন যাতে কোনো রকমের প্রবলেম না হয়। আর আমি মেডিসিন লিখে দিয়েছি ফার্মেসি থেকে, যাওয়ার সময় নিয়ে যাবেন। আর টাইম মতো মেডিসিনগুলো স্যারকে দেবেন। ইনশাআল্লাহ সপ্তাহখানেকের ভিতরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অয়ন ডক্টরকে ধন্যবাদ বলে। এরপর আকাশকে নিয়ে বাসায় আসার জন্য হসপিটাল থেকে বের হয়। কিছু সময়ের মধ্যে অয়ন আকাশকে নিয়ে বাসার সামনে চলে আসে। গাড়ির হর্ন শুনে মেঘলা দৌড়ে বাসার বাইরে আসে। বাসার বাইরে এসে দেখে অয়নের কাঁধে হাত রেখে আকাশ ভেতরে আসছে। আকাশের কপালে ব্যান্ডেজ করা, মুখে অনেক জায়গায় কাটা। মেঘলা দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়িয়ে যায় আর বলে, কি হয়েছে আপনার? এই অবস্থা হলো কি করে? ভাবি সব কিছু পরে বলছি, আগে স্যারকে ভিতরে নিন। ডক্টর স্যারকে রেস্টে থাকতে বলেছে। মেঘলা আর কিছু বলে না। আকাশের আর একটা হাত দিয়ে নিজের কাঁধে নেয়। এরপর আকাশকে নিয়ে বাসার ভেতরে চলে আসে। আকাশকে সোফায় বসিয়ে দেয়, কারণ মেঘলার হাতে সব কিছু বুঝিয়ে দিয়ে বলে, ভাবি এখানে সব কিছু লেখা আছে। আর ডক্টর স্যারকে বলেছে 1 সপ্তাহের মতো রেস্টে থাকতে। কোনো রকমের কোনো কাজ করতে বারণ করেছে। আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। তবে কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কল করবেন। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অয়ন আর কিছু না বলে চলে যায়। মেঘলা আকাশকে বলে, একটু পরে একটা মেডিসিন খেতে হবে, এখানে লেখা আছে। আপনি বসুন, আমি আপনার জন্য হালকা কিছু খাবারের ব্যবস্থা করছি। আমি এখন কিছু খাবো না, তোমার কোলে একটু মাথা রেখে শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবেন, কিন্তু তার আগে খাবার খেয়ে মেডিসিন খেতে হবে। আমি যেমন আপনার সব কথা শুনবো, আপনাকেও আমার সব কথা শুনতে হবে। খাবার আছে, শুধু গরম করে নিয়ে আসবো। 5 মিনিট বসবেন, আমি যাব আর আসবো। বলে মেঘলা চলে যায় খাবার গরম করার জন্য। একটু পরে খাবার গরম করে চলে আসে। আকাশকে নিজ হাতে খাইয়ে দেয়। এরপর মেডিসিন খাইয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে আকাশের মুখ মুছিয়ে দেয়। এরপর সোফায় শুয়ে পড়ে মেঘলার কোলে মাথা রেখে। মেঘলা আকাশের চুলে আস্তে আস্তে বিলি কেটে দিতে থাকে। কিছু সময়ের মধ্যে আকাশ ঘুমিয়ে পড়ে। এইভাবেই মেঘলা আদর যত্নে খুব তাড়াতাড়ি আকাশ সুস্থ হয়ে ওঠে। মেঘলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে। আকাশ মেঘলাকে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে চলে আসে। কিছু না বলে মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘলা প্রথমে ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে আকাশের বুকে হেলান দিয়ে নিজের সমস্ত শরীরের শক্তি ছেড়ে দেয়।
আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেঘলা বলে, যখন আপনার আসল পরিচয় জানতাম না তখন আপনাকে অবহেলা করেছি, আর যখন আপনার আসল পরিচয় জানতে পারলাম ভাবলাম আপনাকে আপন করে আপনার হয়ে যাব, তখনই আপনি অসুস্থ হয়ে পড়লেন। এত সহজে তুমি আমাকে মেনে নিতে পারবে এটা আমি ভাবিনি। আমার মতন কালো ছেলেকে কি করে মেনে নিতে পারলে? মানুষের গায়ের রং কালো হলে সে কালো হয় না। যার মন পরিষ্কার আর সুন্দর তার গায়ের রং কালো হলেও সে সুন্দরই হয়। আর তাছাড়াও আপনি এতটাও কালো নন, শ্যামবর্ণের বললে ভুল হবে না। আর তাছাড়া আপনি তো আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমাকে বিয়ে করবেন, তো বিয়ে করেছেন। আর সবার জীবনে তো বিয়ে একবারই হয়, সেটা আমারও হয়ে গেছে আপনার সাথে। হ্যাঁ, এটা সত্যি কথা, আপনাকে প্রথমে মানতে চাইনি, কিন্তু বিশ্বাস করুন এখন মনে হয় আমি আপনার থেকে 1 সেকেন্ডের জন্য দূরে থাকতে পারবো না। আমিও তোমাকে আর কখনো আমার থেকে দূরে থাকতে দেব না। কিন্তু আপনার কিছু কিছু অভ্যেস কিন্তু চেঞ্জ করতে হবে। কোন অভ্যাস চেঞ্জ করতে হবে শুনি? আমার থেকে আর কোনো কিছু লুকানোর অভ্যেস, যেখানেই যাবে আমাকে বলে যেতে হবে। আই প্রমিস ইউ, আর কখনো কিছু লুকাবো না। তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, কথা দাও। ভালোবাসি তোমাকে, বোঝাবো আর কতবার। তোমাকে যদি হারাই তাহলে বাঁচবো না আমি আর। ভুলে যদি যাও তুমি কখনো আমায়, তাহলে মরে যাবে আমার এই মন বিরহ আর ব্যথায়। তোমার সাথেই থাকতে চাই শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত। তুমি তো আমার কাছে আধারে আলোর বসন্ত। খেয়ালি এই মন আমার সারা জীবন করবে তোমারই প্রার্থনা। অকারণ অভিমানে কখনো দিও না আমাকে যন্ত্রণা। এক জীবনে মনের মানুষ তো একজনই হয়, তাই না? আর তুমি আমার সেই প্রিয়জন। সত্যি বলছি, মিথ্যে কথা নয়। আমার আশেপাশে যখন তুমি থাকো তখন যেন আমার বুকে বয়ে যায় সুখের এক নদী। কখনো আমাদের এই ভালোবাসা হতে দিও না ক্ষয়। তুমি আমার সেই প্রিয়জন, আমার ভালোবাসা। এক বিন্দুও মিথ্যে কথা বলছি না। আমার মনের আকাশে শুধু তোমাকেই দেখে যাই। বুকের ভিতর তোমার জন্য একটা সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছি। তুমি যদি বলো পৃথিবীর সব কিছু জয় করে নিতে পারি, তবুও তোমাকে হারানোর পরাজয় মানতে পারবো না। আমার মনের রং তুলিতে শুধু তোমারই ছবি এঁকে যায়, তোমারই। তোমার সাথে দিনে রাতে সারা জীবন নিজের জীবন সাজাতে চাই। বলে একে অপরকে জড়িয়ে ধরে। একটু পরে আকাশ মেঘলাকে কোলে করে রুমে চলে আসে। মেঘলাকে বেডে শুয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়। মেঘলার পাশে শুয়ে পড়ে, জড়িয়ে ধরে মেঘলার ঠোঁটে নিজের ঠোঁটকে ডুবিয়ে দেয়। তাদের ঠোঁট ব্যস্ত নিজেদের মধ্যে। একটু পর একে অপরের ঠোঁট ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। দুজন দুজনের চোখে তাকিয়ে আছে, দুজনেই একসাথে হেসে দেয়। এরপর ধীরে ধীরে দুটি মনের সাথে দুটি দেহেরও মিলন হয়ে যায়, একে অপরের মাঝে ডুবে যায়। প্রিয় শ্রোতাগণ, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো আরেক গল্পে।